আবেগের অন্য একটি নাম কিশলয়। দেশ বিদেশের নানান মন ভরানো গল্প নিয়ে আমরা হাজির হই প্রতি সপ্তাহে। এখানে আছে ভয়, আছে কৌতুক, আছে প্রেম, আছে বিরহ। প্রতি সপ্তাহে নিত্য নতুন গল্পের ডালি আমরা আপনাদের সামনে নিয়ে আসি। আজকে আমাদের নিবেদন জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, জুলে ভার্ন রচিত গল্পের দ্বিতীয় বা অন্তিম পর্ব। তবে শুরু করছি। কাকামণির কথায় প্রতিবাদ করবার মতো অবস্থা তখন আমার না দেহের না মনের। শুধু একবার কতটুকু জল এখনো হাতে আছে দেখে নিলাম। তখন 3 দিনের উপযোগী জল ছিল, কিন্তু কদিন যে লাগবে এই পথের শেষ দেখতে তা কে জানে। সেই কথা আর ভাববার চেষ্টাও করলাম না। ভেবে কোনোই লাভ নেই। কাকামণি তো আর আমার কথা শুনবেন না। কাজেই শ্রান্ত পায়ে এগিয়ে চলতে লাগলাম। শুধু এবার দেখতে পেলাম মার্বেল পাথরের রাজ্যে এসে পৌঁছেছি। সাদা, লাল, নীল, হলুদ নানান বর্ণের পাথর। কোনো কোনো জায়গায় আবার দেখলাম নানান জাতের মাছ ও সরীসৃপের কঙ্কাল ইতস্তত ছড়ানো। বুঝতে পারলাম আমরা ক্রমশ সৃষ্টির আদি যুগের দিকে চলেছি। তবে কি আমরা একেবারে পৃথিবীর অন্দরমহলের কাছাকাছি এসে পৌঁছলাম? ক্রমশ আবার সেই অন্ধকার সুড়ঙ্গে এসে নামলে আরেকটি রাত্রি। লণ্ঠনের অল্প আলোয় কোনো রকমে আমরা আহার সেরে নিলাম। জল ফুরিয়ে যাবে এই ভয়ে বেশি জল খাওয়ার সাহস পর্যন্ত হলো না। তারপর অতৃপ্ত তৃষ্ণা নিয়েই আশ্রয় নিলাম প্রস্তর শয্যায়। পরদিন একটানা 10 ঘন্টা চলবার পর দেখলাম প্রাচীরের গায়ে টর্চের আলো আর তেমন যেন ফুটতে চাইছে না। পরীক্ষা করে দেখতে পেলাম মার্বেল পাথর, চুনা পাথর, শ্বেত পাথর নেই। স্লেট পাথরের স্তরও অন্তর্হিত। সামনে আছে শুধু ঘন কালো রঙের আস্তরণ ঢাকা সুরঙ্গ প্রাচীর। প্রাচীরের গা থেকে হাত সরিয়ে নিতেই চোখে পড়ল হাত কালো হয়ে গেছে। বিস্ময়ে অস্ফুট কণ্ঠে চেঁচিয়ে উঠলাম, কয়লার খনি, কয়লার খনি! কাকামণি হেসে বললেন, এই কয়লার খনিতে এর আগে মানুষের আবির্ভাব ঘটেনি। আমরাই এই দেশের প্রথম আগন্তুক। তারপর হান্সের দিকে ফিরে তাকালেন উনি। বললেন, আজ এখানেই থামা যাক। হান্স অনেক খনি গানও গেছে, একদিনের পক্ষে এই যথেষ্ট। রাত্রির আহার সেরে নিতে বসলাম সবাই মিলে। খেতে আমার কোনো আগ্রহই ছিল না। আমার ভাগে যে অল্প একটু জল পড়লো, প্রাণ ভরে তাই শুধু পান করলাম। খাওয়া দাওয়া শেষ হতেই সবাই শুয়ে পড়লাম। কাকামণি আর হান্স সহজেই ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার চোখে ঘুম নামলো না। জলের চিন্তায় আমার ঘুম আসতে চাইল না। অনেকক্ষণ জেগে থাকবার পর কখন ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। সকালবেলায় যখন কাকামণি আর হান্স যাত্রার জন্য প্রস্তুত হচ্ছেন, তখন আমার ঘুম ভাঙল। প্রাতরাশ সেরে নিয়ে আবার নিয়মিতভাবে চলা শুরু হলো। কিছু দূর এগোনোর পর সামনে একটা বিপুল আকারের গহ্বর পড়ল। অন্ধকার হা মেলে দাঁড়িয়ে আছে, আর সেই অন্ধকারে রয়েছে সর্বনাশের সম্ভাবনা। প্রকৃতি ছাড়া এমনতর দ্বিতীয় একটি গহ্বর সৃষ্টি করবার ক্ষমতা আর কারো নেই। গহ্বরটার পাশ কাটিয়ে আমরা এগিয়ে চললাম। সেদিনও সারাদিন হেঁটে পথের শেষ দেখা গেল না। আমাদের যেমন চলার বিরতি নেই, তেমনি সুড়ঙ্গটারও কোনো শেষ হবার লক্ষণ নেই। যতই এগোই না কেন সুড়ঙ্গ যেন আর ফুরোবে না। কাকামণি পর্যন্ত আস্তে আস্তে অধৈর্য হয়ে উঠতে লাগলেন। রাত না দিন বোঝবার জো নেই এমনিতে, শুধু আকারহীন ঘন অন্ধকার। আমাদের হাতের আলো যেন সেই অন্ধকারকে আরো বাড়িয়ে তুলছিল। ঘড়ি দেখেই নিয়ম মতো সময় আমরা জিরোই, আহার করি, ঘুমোই, তারপর আবার চলতে থাকি। অবশেষে ঘড়িতে এক সময় সন্ধে 6টা বাজলো, আর ঠিক সেই সময় দেখতে পেলাম আমাদের সামনে একটা নিরেট প্রাচীর মাথা তুলে পড়ে আছে। এই পথের তাহলে এখানেই শেষ। কাকামণি কিন্তু নির্বিকার, শুধু বললেন, ভালো, এতক্ষণে তোর একটা পথের শেষ দেখা গেল। সাউজ,
তবে এই পথে আসেননি। এবার তাহলে ফেরার উদ্যোগ করা যাক। আফসোস করে আর লাভ কি খামোখা? আমরা পথ ভুল করেছিলুম, এবার ফিরে গিয়ে আসল পথ ধরে এগোবো। এই হতাশার মধ্যেও কেন জানি না হাসি পেল আমার। ম্লান স্বরে বললাম, ফিরবে তো নিশ্চয়ই, কিন্তু শক্তি কই? নেই মানে? এতটা পথ আসতে পারলাম, আর ফেরবার বেলা পারবো না? আশঙ্কা প্রকাশ করে বললাম, কিন্তু কাকামণি, কালকেই যে সব জল ফুরিয়ে যাবে। নিকুচি করেছে তোর জলের। জল ফুরিয়ে যাবে বলে কি আমাদের ধৈর্য, সাহস, সংকল্প সবকিছু ফুরিয়ে যাবে নাকি? এই কথার উত্তর দেওয়ার সাধ্য আমার ছিল না। আমি শুধু ভাবতে লাগলাম, এতটা পথ আসতে লেগেছে 5 দিন, ফিরে যেতেও তো আবার সেই 5 দিনের ধাক্কা। ততদিন কি জল না খেয়ে বাঁচবো? কিন্তু এখানে হাত পা ছড়িয়ে বসে থাকলেও তো বাঁচবার সম্ভাবনা নেই। গেলেও মৃত্যু, থাকলেও তথই বচ। সুতরাং বৃথা দেরি না করে তক্ষুনি প্রত্যাবর্তনের উদ্যোগ করলাম আমরা। সে যে কি কষ্ট, কি অসহ্য যন্ত্রণা, তা লিখে বোঝাতে পারি এমন ভাষা নেই আমার। কাকামণির কষ্ট সহ্য করবার ক্ষমতার কোনো তুলনা নেই। দাঁতে দাঁত চেপে এগোতে লাগলেন তিনি। আর হান্সের যে কোনো কষ্ট হচ্ছে এমন কোনো লক্ষণই চোখে পড়ল না। নীরবে চলতে লাগলো সে। শুধু পারলাম না আমি। প্রথম দিনেই জল গেল ফুরিয়ে। তখন জলের বদলে জিন পান করলাম আমরা। সেই তরল আগুনে পুড়ে যেতে চাইলো কণ্ঠনালী, বুক জুড়ে আকণ্ঠ পিপাসা। কিন্তু তবু ওই জিনের বোতলের দিকে তাকাতে ইচ্ছে করলো না আমার। বরং ক্রমেই আমার মনে হতে লাগলো চারদিকে যেন অসহ্য উত্তাপ, যেন আগুনের চুল্লির ভিতর দিয়ে চলেছি আমরা। মরুভূমিও বোধহয় এর চেয়ে ভীষণ নয়। সত্যি সত্যি শেষটায় আর পারলাম না। এক পাও চলবার মতো ক্ষমতা রইল না আমার। কতবার যে চেতনা হারালাম তার কোনো হিসেব নেই। কাকামণি আর হান্স অনেক করে আমার চেতনা সঞ্চার করতে লাগলেন। ওদের মুখ দেখে বুঝতে পারছিলাম অসহ্য পিপাসা ও নিদারুণ শ্রমে ওরাও ক্রমশ অবসন্ন হয়ে পড়ছেন। কি করে যে 5 দিন কাটলো জানি নে। বহু কষ্টে শ্রান্ত তৃষ্ণা দীর্ণ দেহ টেনে টেনে, কখনো পায়ে হেঁটে, কখনো বুকে হেঁটে আমরা সেই সুরঙ্গের মোহনার কাছে এসে পৌঁছালাম। বেলা তখন 10টা। সেখানে পৌঁছে আর নিজেকে সামলে রাখতে পারলাম না। জ্ঞান হারিয়ে পাথরের উপর পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি কাকামণি আমাকে বুকে নিয়ে রুদ্ধস্বরে বলছেন, হায় রে বাছা আমার, কেন তোকে সঙ্গে টেনে আনলাম? কাকামণির এমন গাঢ় কথা শুনে আমার গলার কাছটা বেদনায় টনটন করে উঠল। আমার 2 হাতে ওর হাত তুলে নিয়ে একটু চাপ দিলাম। কাকামণির চোখ দিয়ে অঝোর ধারে অশ্রু ঝরতে লাগলো। নিজের বোতলটা আমার মুখের কাছে ধরে কাকামণি বললেন, এইখানে অল্প একটু জল আছে। হতবুদ্ধি হয়ে গেলাম। স্বপ্ন না সত্যি? পাগল নাকি কাকামণি? বোতলে কি আর 1 ফোঁটাও জল আছে? কাকামণি বোতলটা আমার মুখে উপুর করে ধরলেন। জল, সত্যিকারের জল। আমার আতপ্ত জিহ্বার ওপর যেন অমৃত ঝরে পড়ল। তৃপ্তিতে 2 চোখ ভরে এলো। কাকামণি বললেন, অ্যাক্সেল, এইটুকুই আমার শেষ সম্বল ছিল। শেষ মুহূর্তের জন্য তুলে রেখেছিলাম। আর 1 বিন্দুও জল নেই। আগেই আমি বুঝতে পেরেছিলাম। এই পর্যন্ত আসতেই একেবারে মৃত প্রায় হয়ে পড়বি। তাই জলটুকু তোর জন্য রেখে দিয়েছিলাম। কতবার তৃষ্ণায় আকুল হয়ে ওই বোতলের দিকে তাকিয়েছি, হাতও বাড়িয়েছি, মনে করেছি 1 ফোঁটা জল খাই, কিন্তু খাইনি। তোর জন্য রেখে দিয়েছি। কাজেল, অ্যাক্সেল, আর আমাদের 1 ফোঁটাও জল নেই। কাকামণি খালি বোতলটা উপুর করে ধরলেন। এবারে আমি কেঁদে ফেললাম। কাকামণি কি মানুষ, না অন্য কিছু? ওই 1 ফোঁটা জলে আমার তৃষ্ণার জ্বালা সামান্যই কমলো বটে, কিন্তু
তাতেই শরীর বেশ সুস্থ হলো। গলা একেবারে শুকিয়ে গিয়েছিল, এখন আবার খানিকটা ভিজলো। কথা বলবার ক্ষমতা ফিরে পেলাম। কাতর কণ্ঠে বললাম, কাকামণি, আর না, জল যখন ফুরিয়ে গেছে তখন পৃথিবীতে ফিরে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই। চলো এক্ষুনি আমরা ফিরে যাই। কাকামণি নত মুখে চুপ করে আমার কথা শুনলেন, কোনো জবাব দিলেন না। আমি আবার বললাম, ফিরতে আমাদের হবেই কাকামণি, ফিরতে আমাদের হবেই। তবে শেষ পর্যন্ত স্নেফেলের চূড়ো অবধি উঠবার শক্তি থাকবে কিনা কে জানে। অস্ফুট কণ্ঠে কাকামণি বললেন, এত দূর এসে শেষটায় ব্যর্থ হয়ে ফিরে যাব? ফিরতে আমাদের হবেই, ফিরে যাওয়া ছাড়া অন্য কোনো পথ নেই, আর এক মুহূর্তও দেরি করা ঠিক হবে না। অনেকক্ষণ চুপ করে রইলেন কাকামণি। বিবর্ণ মুখে হতাশার রং লাগলো। মুখ দেখে বোঝা গেল কি করবেন তা ঠিক করে উঠতে পারছেন না, কিন্তু অবশেষে আবার প্রতিজ্ঞার দীপ্তিতে উজ্জ্বল হয়ে উঠল ওর চোখ মুখ। অস্ফুট কণ্ঠে বললেন, তুই যে আশা হারিয়ে ফেলেছিস তা আমি জানি, কিন্তু আমার শেষ সম্বলটুকু দিয়ে গলা ভিজিয়েও কি তোর হারানো সাহস ফিরে এলো না? এখনো তুই হতাশ হয়ে ফিরে যেতে বলছিস? তোর মনে কি আর কখনো আশার আলো জেগে উঠবে না, অ্যাক্সেল? এমন কথা আমি মোটেই আশা করিনি। এই রকম সংকটময় মুহূর্তে কোনো মানুষ যে এরকম কথা বলতে পারে, আমার তা ধারণারও বাইরে ছিল। অস্ফুট স্বরে বললাম, তবে কি তুমি ফিরতে চাও না কাকামণি? কাকামণি বললেন, যখন পরিবেশ আমার অনুকূল তখন কি আর ফিরতে পারি? তা কখনো হতে পারে না। বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম। পরিবেশ তোমার অনুকূলে? তুমি কি বলছো কাকামণি? কাকামণি বললেন, ঠিকই বলছি, জলের অভাবই তো এখন আমাদের সবচেয়ে বড় বাধা। তুই তো সেই কারণেই ফিরে যেতে চাস, কিন্তু ভেবে দেখ, এবার আমরা ঠিক পথ ধরেই এগোবো। আর সাহসও এই পথ ধরে গিয়েছিলেন। এই পথে যদি জল না থাকতো তবে তিনি যেতে পেরেছিলেন কি করে? এই পথে গেলে আমরা জল পাবো। কি করে তুমি অতটা নিশ্চিন্ত হলে? এই সুড়ঙ্গের ভিতরে খানিক দূরে আমি গিয়েছিলাম। প্রস্তরের স্তর বিন্যাস দেখিয়ে বুঝতে পেরেছি এই পথে জল আছে। কিন্তু যদি জল না পাওয়া যায়? বাধা দিয়ে কাকামণি বললেন, কলম্বাসের আবিষ্কারের কাহিনী জানিস তো? যখন কলম্বাস ঠান্ডায় খিদে বিপদের মধ্যে আবদ্ধ হয়ে ভেঙে পড়েছিলেন, যখন তার নাবিকেরা ঠিক করেছিল আর অগ্রসর হবেন না, তিনি তখন তাদের কাছে মাত্র 3 দিন সময় চেয়েছিলেন। বলেছিলেন 3 দিনের মধ্যে যদি কোনো নতুন দেশের মাটি চোখে না পড়ে তাহলে তিনি দেশে ফিরে যাবেন। নাবিকেরা সহজেই তাকে 3 দিন সময় দিয়েছিল, আর তাই তিনি আবিষ্কার করতে পেরেছিলেন আমেরিকা। আমি কিন্তু তোর কাছে 3 দিনও সময় চাইনি, অ্যাক্সেল। শুধু আজকের দিনটা আমি চেয়েছি তোর কাছে। আজকের দিনটা তুই ধৈর্য ধরে অপেক্ষা কর। যদি জল না পাওয়া যায় তবে প্রতিশ্রুতি দিচ্ছি তোর সঙ্গে কালকেই ফিরে যাব। এই কথায় রাজি না হয়ে উপায় ছিল না বলে সম্মতি জানালাম। কাকামণি বললেন, বেশ, তবে 1 সেকেন্ডও দেরি না, আর শিগগির চল পশ্চিমের সুড়ঙ্গের দিকে। অন্য পথে আমাদের যাত্রা শুরু হলো। পা বাড়ানোর সঙ্গে সঙ্গে কেন যেন মনে হলো এই গহ্বর থেকে জীবনে আর ফিরতে পারবো না। কে জানে এই সুড়ঙ্গ ঘুরে ফিরে কোথায় কোন অন্ধকারে গিয়ে শেষ হয়েছে। এবারে কখনো গাঢ়, কখনো ফিকে নীল রঙের স্লেট পাথরের প্রাচীর, প্রাচীরের গায়ে কোথাও সোনা, কোনোখানে বা প্ল্যাটিনামের, আর সোনার মতো বিনুনির মতো প্রাচীরের গায়ে স্লেট পাথরের পর স্বচ্ছ স্ফটিকের মতো ধাতব পদার্থের গ্রন্থি প্রস্তর। রাশি রাশি অভ্র আমাদের টর্চের আলোয় হীরের মতো জ্বলতে লাগলো। সন্ধ্যের কিছুক্ষণ আগে এই হীরের আলোর ঝলমলানি অন্ধকারের অতলে মিলিয়ে গেল।
আবার আমরা আভাহীন গ্রন্থি প্রস্তরের প্রাচীরের পাশ দিয়ে চলতে লাগলাম। আরো 2 ঘন্টা কাটলো, কিন্তু জলের কোনো চিহ্ন দেখা গেল না কোথাও। ক্রমশ আবার যন্ত্রণা বেড়ে চলল আমার। বুঝতে পারছিলাম কাকামণিদের আমার চেয়েও বেশি কষ্ট হচ্ছে, কিন্তু তবু থামলেন না কাকামণি। একটানা এগিয়ে চললেন। ক্রমশ আমার আর হাঁটবার শক্তি রইল না, পা যেন আর চলতে চাইছে না, তবু কোনো মতে ঢুকতে ঢুকতে এগিয়ে চললাম। তারপর এক সময় অস্ফুট আর্ত কণ্ঠে চিৎকার করে জ্ঞান হারিয়ে পাথরের উপর পড়ে গেলাম। জ্ঞান ফিরতেই তাকিয়ে দেখি কাকামণি আর হান্স আমার পাশেই পাথরের উপর শুয়ে ঘুমোচ্ছেন। মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর তখন আমার অবস্থা। অতন্দ্র চোখে তাকিয়ে রইলাম অন্ধকারের দিকে। অনেকক্ষণ বাদে হঠাৎ দেখতে পেলাম হান্স ঘুম থেকে উঠে একটা টর্চ হাতে নিয়ে আস্তে আস্তে কোথায় যেন চলেছে। তবে কি আমাদের মৃত মনে করে পালিয়ে যাচ্ছে ও? প্রাণপণে চেঁচিয়ে উঠবার চেষ্টা করলাম, কিন্তু শুকনো গলা থেকে কোনো শব্দই বেরোলো না। ইচ্ছে হলো ছুটে গিয়ে ধরি ওকে, কোনো মতে শরীরটাকে টেনে তুলতে পারলাম না। ওদিকে হান্সের টর্চের আলো অন্ধকারে মিলিয়ে গেল। পায়ের শব্দ ঢাকা পড়ে গেল অসহ্য নীরবতায়, আর যন্ত্রণায় দুর্ভাবনায় আমি কিছুক্ষণ বিমূঢ় হয়ে পড়েছিলাম। তারপর হঠাৎ মনে হলো হান্স তো ক্রমশ নিচে নেমে গেল। উপরে তো উঠল না, নিচে তো পাতালের অন্ধকার। হান্স তবে গেল কোথায়? পালিয়ে যাবার উদ্দেশ্য থাকলে তো উপরে উঠত, নিচে নামলো কেন তবে? কোনো কিছু বুঝবার ক্ষমতা আমার তখন ছিল না, তাই আমি সেই অন্ধকারের মধ্যেই চোখ মেলে পড়ে রইলাম শুধু। ঘণ্টাখানেক বাদে হান্সের পায়ের শব্দ শুনতে পাওয়া গেল। হান্স ফিরে এসে কাকামণির ঘুম ভাঙালো ধাক্কা দিয়ে। বিড়বিড় করে কি যেন বলল তাকে। যে মুক্ত তীরের মতো উঠে দাঁড়ালেন কাকামণি। জল? কোথায় জল? কোনখানে? প্রথমটা বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম, তারপর কোনো রকমে টেনে হিচড়ে খাড়া করলাম শরীর। শুনতে পেলাম হান্স বলছে, ওই যে দূরে নিচের দিকে জল জমেছে। উল্লাসে অধীর হয়ে সজোরে ওর হাত ধরে ঝাঁকুনি দিলাম আমি। হান্সের মুখ কিন্তু চীনাদের মতন নির্বিকার। জলের আসে শরীরে নতুন শক্তি আনলো। তখনই জলের খোঁজে বেরিয়ে পড়লাম আমরা। কোনো রকমের শ্রান্ত শরীর টেনে টেনে 1002 ফুট নিচে নামলাম। এমন সময় কাকামণি হঠাৎ আমায় বললেন, কান পেতে শোন দেখিনি, কিছু শুনতে পাচ্ছিস কিনা? রুদ্ধশ্বাসে কান পেতে শুনতে পেলাম গ্রন্থি পাথরের কঠিন দেওয়াল ভেদ করে দুরাগত বজ্র নির্ঘোষের মতো কি যেন এক উদ্যত্ত আওয়াজ শোনা যাচ্ছে। ওই শব্দ নিঃসন্দেহে জলের কল্লোলের। যত নিচে নামতে লাগলাম ততই স্পষ্ট হতে লাগলো জলের কল্লোল। মনে হলো দেওয়ালের ওপাশ দিয়ে একটি সঞ্জীবনী ঝর্ণা ধারা বয়ে চলেছে, কিন্তু জল কই? জল তো চোখে পড়ছে না। হয়তো এরই নাম মৃগতৃষ্ণিকা। আরো আধা ঘন্টা কাটলো, আরো প্রায় মাইল খানেক নিচে নামলাম। এবার ক্রমশ জলের রাগিনী মিলিয়ে যেতে লাগলো। তখন আমরা ফিরে দাঁড়ালাম। দেয়ালের গায়ে যেখানে শব্দ সবচেয়ে স্পষ্ট ছিল, হান্স সেখানে দাঁড়ালো। আমার আর দাঁড়াবার শক্তি ছিল না। পাথরের উপর বসে পড়লাম। এই দেওয়াল ভাঙবার পরে জল পাওয়া যাবে সে তো অসম্ভব। এই দেওয়াল ভাঙবার ক্ষমতা কার আছে? তাহলে মৃত্যু। আমি মরবার জন্য প্রস্তুত হতে লাগলাম। হান্স আমার দিকে তাকিয়ে বিবর্ণভাবে হাসলো, তারপর আবার কান পাতলো দেওয়ালের গায়ে। শুনবার চেষ্টা করলো অদেখা ঝর্ণার কল্লোল। তারপর ওর বিরাট গায়তিটা হাতে তুলে নিল। কোনো দিকে না তাকিয়ে এক মনে আস্তে আস্তে পাথরে আঘাত করতে লাগলো। প্রায় 1 ঘন্টা কাটলো। হান্স তখনও পাথরে আঘাত করে চলেছে। শেষটায় কাকামণিও গিয়ে গায়তি ধরলেন। আরো অনেকক্ষণ কাটলো। তারপর হঠাৎ একটা তীব্র শো 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 শব্দ শোনা গেল। বিদ্যুৎ বেগে একটা জলধারা বেরিয়ে এসে আছড়ে পড়ল অন্য পাশের দেওয়ালে। জলের আঘাতে হান্স আর্তনাদ করে উঠল। জল ছুঁয়ে দেখি আগুনের মতো গরম, যেন টকবক করে ফুটছে। উষ্ণ জলে সারা সুরঙ্গ ভরে গেল। বন্ধনহীন উত্তপ্ত জল পাতালের দিকে তীব্র বেগে ছুটে চলল। সেই জল অনেকক্ষণ ধরে ঠান্ডা করে আমরা পান করলাম। অমৃতের মতো লাগলো সেই সঞ্জীবনী ধারা।
তারপর যখন আনন্দের প্রথম উদয় হলো, কাকামণি বলল, এর নাম আজ থেকে হলো হাল নদী। সানন্দে কাকামণির কথায় সায় দিয়ে উঠলাম আমি। হান্স কিন্তু তখনও এমন নির্বিকার, যেন কিছুই ঘটেনি। এক পাশে বসে সে তখন জলের দিকে অপলক চোখে তাকিয়েছিল। কাকামণিকে বললাম, এমন করে জল নষ্ট করা কিন্তু ঠিক হচ্ছে না আমাদের। জলের বোতলগুলি ভরে নিয়ে দেওয়ালের রন্ধ্রটা বন্ধ করে দিই। হেসে কাকামণি বললেন, ভয় নেই, এই উচ্চধারা অফুরন্ত, দরকার নেই। ওই রন্ধ্র বন্ধ করে জল যেমন যাচ্ছে যাক, নিচের দিকেই তো যাচ্ছে, আমরাও নিচেই যাচ্ছি। জলস্রোতের অনুসরণ করে চললে পথ হারানোর ভয়ও থাকে না, জলের অভাবও আর কখনো ঘটবে না। যদি উৎস ফুরিয়ে যায়? ঘাড় নেড়ে কাকামণি বললেন, না, তা যাবে না। জলের এত স্রোত দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এর উৎস অনেক উপরে, এর উৎস ফুরবে না। উৎফুল্ল মনে খাওয়া দাওয়ার ব্যবস্থায় ব্যস্ত হয়ে পড়লাম। অনেক দিনের পর আজ খেয়ে দিয়ে ভালো করে ঘুমানো যাবে। অন্তহীন অন্ধকার ভেদ করে পাতালের দিকে জলধারা এগিয়ে চলল, ঠিক যেন আমাদের বিনিময়ের পথপ্রদর্শক। পরদিন ঘুম থেকে উঠেই আবার আমরা নিচে নামতে লাগলাম। এবার পথ সাপের মতো এঁকে বেঁকে এগিয়ে গেছে। পায়ের তলায় কুলকুল শব্দ করে বয়ে চলেছে জলের স্রোত। হঠাৎ সামনে পড়ল প্রকাণ্ড বড় একটা গহ্বর, যেন পাতালের অন্ধকারে হা করে দাঁড়িয়ে আছে। গহ্বরের মধ্যে দিয়ে রাস্তা একরকম সোজা নিচে নেমে গেছে দেখে কাকামণি আনন্দে চেঁচিয়ে উঠলেন। হান্স দড়ি বের করে আমাদের কোমরে বাঁধলো, যাতে কেউ যদি পড়েও যায় তবে অন্য দুজনের সাহায্যে আত্মরক্ষা করতে পারবে। 19 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত একটানা নিচে নেমে চললাম আমরা, কিন্তু সেই প্রকাণ্ড গহ্বরের যেন আর শেষ নেই। অটল নিতল যেন সে। কাকামণি বললেন, এখন আমরা কোথায় আছি জানিস? আটলান্টিক মহাসাগরের নিচে। অবাক হয়ে বললাম, কি বলছো কাকামণি? এখন আমাদের মাথার উপরে প্রখর ভয়ঙ্কর আটলান্টিক? অসম্ভব। কে বললে অসম্ভব? সত্যি আমরা এখন আটলান্টিকের নিচে, অবশ্য এত নিচে যে আমাদের কাছে এখন সবই সমান। 29 জুলাই সন্ধ্যের সময় আমরা একটা বিশাল গুহার মধ্যে প্রবেশ করলাম। সেখানে সে রাতটা কাটানো গেল। পরদিন ভোরে আবার যাত্রার প্রস্তুতি চলল। গ্রানাইট পাথরের মেঝের উপর দিয়ে তখনও সেই জলস্রোত বয়ে চলেছে। কাকামণি হিসেব করতে করতে বললেন, আজ পর্যন্ত আমরা মোটে 155 মাইল চলেছি। মাথার উপরে এখন আটলান্টিক গজরাচ্ছে। হয়তো এখন সমুদ্রের উপর ঝড় চলছে, ঝঞ্ঝা বজ্রপাত, উন্মাদ হয়ে নাচছে ঢেউগুলো। হয়তো কোনো জাহাজ ডুবতে ডুবতে চলেছে। কাকামণির কথার ফুরবে না দেখে বাধা দিয়ে শুধলাম, আচ্ছা কাকামণি, সব শুদ্ধ আমরা কত নিচে এখন? হিসেব করে কাকামণি বললেন, 48 মাইল। এত নিচে নেমেছি, অথচ দেখ কোন রকম কষ্ট হচ্ছে না আমাদের, শুধু কানের মধ্যে সামান্য যা, তাও ক্রমশ সহ্য হয়ে যাবে। ক্রমশই আমরা নিচের দিকে নেমে চলেছি। পথ কোথাও ঢালু, কোথাও একেবারে সোজা নেমে গেছে পাতালের দিকে, অন্য পৃথিবীর সন্ধানে। 31 জুলাই অবধি ক্রমাগত নেমেই চললাম, কিন্তু পথের আর শেষ নেই, যেন শুধু অজ্ঞাত পথে এগিয়ে চলা। এ কদিন আমাদের কোনো বিপদ ঘটেনি, শুধু 7ই আগস্ট আমি ভয়ানক এক বিপদে পড়লাম। আমি চলছিলাম সকলের আগে, পিছনে কাকামণি আর হান্স। কাকামণির হাতে একটা আলো, আমার হাতেও একটা। পথের দুপাশের দৃশ্য দেখতে দেখতে চলেছি। হঠাৎ একটা বাঘ ঘুরতেই দেখি আমি একলা। কাকামণি আর হান্সকে চারপাশে কত খুঁজলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। অগত্যা যে পথ ধরে এসেছিলাম সে পথে ফিরে চললাম। অনেকক্ষণ ঘুরেও কাকামণি বা হান্সের সাক্ষাৎ পেলাম না। ওদের সাক্ষাৎ না পাওয়ার মানে সহজেই বুঝতে পারলাম। ভয়ে ছমছম করে উঠল শরীর। বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। তারপর সম্বিত ফিরতেই খুব জোরে চেঁচিয়ে কাকামণিকে ডাকতে লাগলাম,
কাকামণি, 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 তোমরা কোথায়? কোথায়? কাকামণি, কাকামণি। কিন্তু কর্কশ প্রতিধ্বনির অট্টহাসি ছাড়া আর কিছু শুনতে পেলাম না। এই পাতালে তো একটি পথ, তবে আমি হারালাম কি করে? হঠাৎ মনে পড়ল সেই জলধারার কথা। সেই জলরেখা ধরেই হাঁটলেই তো আবার সেই গুহার কাছে পৌঁছানো যাবে। হেঁট হয়ে জলে হাত মুখ ধুতে যাচ্ছি, তখনই সমস্ত আশা ভরসার শোচনীয় বিনাশ ঘটল। কি সাংঘাতিক! পথের উপর জলের চিহ্ন মাত্র নেই। শুকনো গ্রানাইট পাথর শুকনো পাত বের করে আমাকে যেন ব্যঙ্গ করতে লাগলো। মাথায় যেন সারা পৃথিবী ভেঙে পড়ল। ভাববার শক্তি পর্যন্ত রইল না। একেই হয়তো পুঁথিপত্রে জীবন্ত সমাধি বলে। গহীন নীরবতা যেন শব্দহীন অট্টহাসিতে আমাকে টিটকিরি দিতে লাগলো। ঝিমঝিম করতে লাগলো সমস্ত চৈতন্য। কখন যে অন্য মনস্কভাবে চলতে চলতে ভুল পথে এসে পড়েছি তা বুঝতেও পারেনি। এখন কি করে কাকামণির সন্ধান পাওয়া যায়? তবে কি পাতালের এই অন্ধকার পথে জীবন্ত সমাধি হবে? আমার মনে পড়ল পৃথিবীর আলো হওয়ার কথা, শ্যামল স্নিগ্ধতার কথা, গ্রোবেনের কথা। বেদনায় গলার কাছটা টনটন করে উঠল। সমস্ত ব্যাপারটাকে তলিয়ে দেখবার চেষ্টা করলাম। আমার সঙ্গে দিন তিনেক কাটানোর উপযোগী খাবার আছে, আর আছে এক বোতল জল। সেই ভরসায় ভূমিশয্যা ছেড়ে উঠলাম। যদি আবার জলস্রোতের সাক্ষাৎ পাওয়া যায়, অন্তত পক্ষে যদি কোনো রকমের স্নেফেলের উপরে উঠতে পারি। আধ ঘন্টা ধরে এগিয়ে চললাম। পথের চেহারা, দেওয়ালের রং, পাথরের কুচি দেখে পথ চেনবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তবু দ্রুত পায়ে এগোলাম। চলতে চলতে হঠাৎ এক জায়গায় কিসের সঙ্গে যেন ধাক্কা লাগলো। হাত বাড়িয়ে দেখতে পেলাম আমার সামনে নিরেট পাথরের দেওয়াল। বোধহয় আমাকে এই অবস্থাতে ব্যঙ্গ করার জন্যই তার সৃষ্টি। সর্বনাশ! এগোবো কি করে তবে? এবার আর কোনো আশা নেই, ভরসা নেই, শুধু অসহায় ভাবে মৃত্যুর প্রতীক্ষা করা ছাড়া অন্য কোনো উপায়ও নেই। দুঃসহ নিরাশায় পাগলের মতো মেঝে মুখ ঘষতে লাগলাম। চেঁচিয়ে শেষবারের মতো কাকামণিকে ডাকবার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। এদিকে আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসতে লাগলো আলো। আরো সামান্য কিছুক্ষণ তার আয়ু। শূন্য চোখে ক্রমক্ষীয়মান আলোর দিকে তাকিয়ে রইলাম। আলো ক্রমেই নিভে আসছে। চারপাশে কারা যেন ছায়ার মতো নাচছে। অন্ধকারের চাপ ঘন হচ্ছে ক্রমশ, যেন পিষে মারবে আমাকে। তারপর এক সময় দপ করে নিভে গেল। এবার অন্ধকার, 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 শুধু অন্ধকার। চারদিকে গভীর সুতীক্ষ্ণ অন্তহীন অন্ধকার। সে অন্ধকার যেন স্পর্শ করা যায়, জড়ানো যায় হাতে। ভয়ে শিরশির করে উঠল গা। মরি যদি, আলোয় মরি যেন। আলো, আলো, একটু আলো। তারপর আমার জ্ঞান হারিয়ে গেল। কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলাম সঠিক বলতে পারি না। জ্ঞান ফিরতেই উঠে দাঁড়ালাম। তারপর পাগলের মতো সেই অন্ধকারে ছুটতে লাগলাম। কতবার আছাড় খেয়ে পড়লাম, কতবার যে মাথা ঠুকে গেল দেওয়ালে তার কোনো ঠিক ঠিকানা নেই। রক্তে ভরে গেল চোখ মুখ, তবু ছুটতে লাগলাম উন্মাদের মতো। তারপর হঠাৎ সজোরে দেওয়ালে মাথা ঢুকে গেল। তারপর আবার আমার জ্ঞান হারিয়ে গেল। জ্ঞান ফিরতেই শুনতে পেলাম দূরে, বহু দূরে বজ্র গর্জনের মতো একটা শব্দ। কিসের শব্দ বুঝতে পারলাম না। উৎকর্ণ হয়ে সেই শব্দ শুনবার চেষ্টা করলাম। মিনিট কয়েক পরে সেই আশ্চর্য শব্দ থেমে গেল। বুঝতে পারলাম আমি পাগল হয়ে যাচ্ছি। তাই ওই শব্দের সৃষ্টি হয়েছিল আমার মগজের স্নায়ু উপশিরায়। না, ওই তো আবার শব্দ শোনা যাচ্ছে। এবারে অন্যরকম শব্দ। কারা যেন কথা বলছে। কারা কারা কথা বলছে দেওয়ালের ওপাশে। মরিয়া হয়ে প্রাণপণ শক্তিতে চেঁচিয়ে উঠলাম, বাঁচাও, বাঁচাও। প্রথমটা কোনো উত্তর পেলাম না। অনেকক্ষণ পরে আবার যেন কাদের কথা কানে ভেসে এলো। তার পর মুহূর্তেই একটা ভীষণ শব্দে চারিদিক ছেয়ে গেল। যতবারই কথা শুনছি তার পরক্ষণে বজ্রের মতো শব্দ উঠছে আমার চারপাশে। কে যেন আমার নাম ধরে ডাকলো।
অ্যাক্সেল 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 অ্যাক্সেল। এবার বুঝতে পারলাম তারের মধ্যে দিয়ে যেমন করে বিদ্যুতের প্রবাহ বয়, তেমনি এই দেওয়ালের ভিতর দিয়ে শব্দ আসছে। আমার কথা ওদের শোনাতে হলে এই দেওয়ালে মুখ লাগিয়ে বলতে হবে। দেওয়ালে মুখ লাগিয়ে বললাম, উৎকণ্ঠ হয়ে রইলাম উত্তরের জন্য। এক এক পলক যেন এক একটি যুগ। অবশেষে আমার কানে এলো কাকামণির গলা। অ্যাক্সেল অ্যাক্সেল অ্যাক্সেল, কি তোর গলার শব্দ? তুই এখন কোথায়? হ্যাঁ কাকামণি, আমি এক্সেল পথ হারিয়ে ফেলেছি। আলোটা আছে। সেই জলে কি হলো? জলস্রোত হারিয়ে ফেলেছি। যাক, কোনো ভয় নেই। গ্যালারির রাস্তা ধরে তোকে কত খুঁজেছি, তোর নাম ধরে কত ডেকেছি, বন্দুকের শব্দ পর্যন্ত করেছি। অ্যাক্সেল, আর একটু সাহস করে থাক। পরস্পরের গলা শোনা যাচ্ছে, অথচ কেউ কারো কাছে যেতে পারছি না। কি করা যায় ভেবে নি। একটু অপেক্ষা করে থাক। কাকামণি, আমাদের মধ্যে দূরত্বটা বলতে পারো? তোর কাছে ফসফরাস দেওয়া নোমিটারটা আছে তো? এক কাজ কর, তুই ঘড়ি ধরে আমার নাম উচ্চারণ কর, আমিও ঘড়ি ধরে শুনছি। তারপর খেয়াল রাখ ঠিক কত সময় পরে আমার নাম শুনতে পাস। হ্যাঁ, এবার ডাকতে পারিস। আমি দেওয়ালে মুখ রেখে কাকামণিকে ডাকলাম। একটু পরেই শুনতে পেলাম আমার নাম। কাকামণি শুধলেন, কত সময় লাগলো? 40 সেকেন্ড। তাহলে শব্দ আসতে ঠিক 20 সেকেন্ড সময় লেগেছে। শব্দ সেকেন্ডে 1120 ফুট চলে। তার মানে 20 সেকেন্ডে 22,400 ফুট। অর্থাৎ আমাদের মধ্যে ব্যবধান হলো প্রায় 4.25 মাইল। অবাক হয়ে বললাম, 4.25 মাইল? হ্যাঁ, তুই এক কাজ কর, নিচের দিকে নেমে আয়, তাহলে শিগগিরই দেখতে পাবি আমাদের। তাড়াতাড়ি কর। সঙ্গে সঙ্গে রওনা হয়ে পড়লাম। পা চলতে চাইছিল না, শ্রান্তিতে নুয়ে পড়তে চাইছিল শরীর, তবু সেই ঢালু পথ ধরে এগিয়ে চললাম। পথ এমন ভাবে গড়ানো যে কোনো জায়গায় আমাকে হাঁটতে হলো না। কে যেন আমাকে ঠেলে নামাতে লাগলো। মনে হলো যেন একটা কুয়োর মধ্যে দিয়ে নামছি। গতি ক্রমশ তীব্র হতে লাগলো। চেষ্টা করেও তাকে আর একটু ধীর করতে পারলাম না। তারপর অনেক নিচে একটা পাথরের উপর আছাড় খেয়ে পড়লাম। চোখের সামনে নেমে এলো এক ঝাঁক ঘন অন্ধকার। তারপর কি হলো তা আমার মনে নেই। জ্ঞান ফিরতেই দেখলাম একটা কম্বলের উপরে শুয়ে আছি। কাকামণি আমার উপরে ঝুঁকে পড়ে হাতের নাড়ি দেখছেন। আমাকে চোখ মেলে তাকাতে দেখে শিশুর মতো উল্লাসে চেঁচিয়ে উঠলেন উনি। ক্ষীণভাবে হাসবার চেষ্টা করে শুধলাম, আমরা এখন কোথায় আছি? এখন আর একটাও কথা নয়, কথা কাল হবে। এখন ঘুমো। সত্যি বলতে কি আমি তখনও ভীষণ দুর্বল, তাই পাশ ফিরে শুয়ে চোখ বুজলাম দ্বিরুক্তি না করে। ভোরবেলায় আমার ঘুম ভাঙলো। চারিদিক স্বচ্ছ আলোয় উত্তাল। দূরে, অনেক দূরে কিসের যেন শব্দ হচ্ছিল, ক্ষীণ অথচ স্পষ্ট, মৃদু অথচ উদ্যত্ত। সেই শব্দ যেন দূরে বেলাভূমির উপরে সমুদ্র তরঙ্গ এসে আছড়ে পড়ছে। প্রথমটা হতভম্ব হয়ে গেলাম। স্বপ্ন না সত্যি? না, স্বপ্ন তো নয়, স্পষ্ট শুনতে পাচ্ছি তরঙ্গের শব্দ। তবে কি? কাকামণি আমাকে জিজ্ঞাসা করলেন, কেমন আছিস এখন? ভালো, কিন্তু ও কিসের শব্দ? আরে তো উজ্জ্বল আলোই বা কিসের? আস্তে আস্তে সব বুঝতে পারবি। শুধু আজকের দিনটা ধৈর্য করে থাক। এখন খোলা হাওয়া লাগলে তোর অসুখ করতে পারে। চমকে উঠলাম। খোলা হাওয়া? কি বলছো তুমি? ঠিকই বলছি, হাওয়া এখন প্রবল। এমন অবস্থায় তোর চলাফেরা করা ঠিক হবে না। আজকের দিনটা জিরিয়ে নে, নইলে কাল সমুদ্র যাত্রায় আবার তোর অসুখ করবে। আমি আরো হতভম্ব হয়ে পড়লাম। সম্বিত ফিরতেই উঠে দাঁড়ালাম।
গায়ের একটা জড়িয়ে এগোলাম কাকামণির সঙ্গে। অল্পক্ষণ পরেই চোখ ধাঁধানো দিগন্ত বিশারী উজ্জ্বল আলো পিছলে পড়ল আমার উপরে। সহ্য হলো না সেই আলো, অনভ্যস্ত চোখ সহজেই বুঝে এলো। একটু পরে চোখ খুলে যা দেখলাম তাতে বিস্ময় অস্ফুট স্বরে চেঁচিয়ে উঠতে হলো, সমুদ্র! হ্যাঁ, সমুদ্র। এই সমুদ্রের নাম আমার নামেই দিয়েছি, লিডেনব্রক সাগর। নীলাঞ্জিত সমুদ্রের ঢেউ উচ্ছ্বসিত হয়ে আশ্রে পড়ছে বেলাভূমির সোনালী বালিতে, আর সেই সোনালী বালিতে চিকচিক করছে ঢেউয়ের রূপলি ফেনি। দেখতে একেবারে সমুদ্রের মতো, কিন্তু এ অন্য পৃথিবীর সমুদ্র, পাতালের সমুদ্র। তাই যেন একটু নিষ্প্রাণ। চারিদিকে যে উজ্জ্বল আলো তা সূর্যালোক বা চন্দ্রালোক কিছুই নয়। অরোরা বোরিয়ালিসের মতো এও এক ধরনের বৈদ্যুতিক আলো। নিঃসীম শূন্যে তখন অসম্ভব মেঘ করেছে, যে কোনো মুহূর্তে মুষলধারে বৃষ্টি পড়তে পারে। বিস্ফারিত চোখে এই অলৌকিক দৃশ্যের দিকে তাকিয়ে রইলাম আমি। মনে হলো পৃথিবী ছেড়ে যেন অন্য কোনো গ্রহে এসে পড়েছি। পাথরের অন্ধকার গহ্বরে 47 দিন কাটানোর পর এমন উন্মুক্ত বাতাস আর নীলাঞ্জিত সমুদ্র আমাকে আশ্বাস দিল, শক্তি দিল, স্বাস্থ্য দিল। উপকূল ধরে হাঁটতে লাগলাম কাকামণির সঙ্গে। উপকূল অসম্ভব আঁকাবাঁকা, শুধু পাথর আর পাথর। কোনোখানে বা পাহাড়ের ফাটলের মধ্যে দিয়ে বয়ে চলেছে ঝর্ণাধারা, কোথাও বা উষ্ণ প্রস্রবণ থেকে উঠছে গরম তাপ। একটু দূরে গভীর জঙ্গল দেখা গেল। সেই জঙ্গলের ভিতর ঢুকতেই কেমন যেন শীত করতে লাগলো, পায়ের তলার মাটি ভিজে। আধ ঘন্টা পর সেই জঙ্গল পেরিয়ে আবার সমুদ্রকূলে এসে পৌঁছলাম। সামনে দেখতে পেলাম আর একটি জঙ্গল। এই জঙ্গলের গাছপালাগুলো খুব বড় বড়, প্রত্যেকটি 100 থেকে 150 ফুট উঁচু। মাটিতে নানা জন্তুর শ্বেত বর্ণ কঙ্কাল। অনেকক্ষণ পর জঙ্গল থেকে বেরিয়ে এলাম। কাকামণি আমাকে তাঁবুর দিকে নিয়ে চললেন। এইটুকু হাঁটতেই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাঁবুতে পৌঁছেই শুয়ে পড়লাম আমি। পরদিন সকালবেলায় ঠিক করলাম অনেকদিন স্নান করিনি, আজ এমন সুন্দর সমুদ্রে স্নান করতেই হবে। স্ফটিক স্বচ্ছ উজ্জ্বল জলে স্নান করে উঠবার পর সারা শরীরে স্বাস্থ্যের আবির্ভাব অনুভব করলাম। খিদেও লাগলো বেশ। তাড়াতাড়ি আহার সেরে নিলাম। অল্পক্ষণ পরে কাকামণি জানালেন, এবারে সমুদ্রের জোয়ার আসবে। পাতালের সমুদ্রেও জোয়ার ভাটা হয়? আশ্চর্য। আশ্চর্য কিছুই না, স্বাভাবিক। পৃথিবীর সবকিছুই তো অভিকর্ষের অধীন। আচ্ছা কাকামণি, এখন আমরা কোন জায়গায় আছি? আইসল্যান্ড থেকে প্রায় 450 মাইল দক্ষিণ পূর্ব দিকে। আর পৃথিবীর ওপর থেকে কতটা নিচে নেমেছি জানিস? প্রায় 110 মাইল। এখন আমাদের মাথার উপরে হয় স্কটল্যান্ড নয়তো ইংল্যান্ড। হ্যাঁ, এবারে এই সমুদ্র পেরোবার ব্যবস্থা করতে হবে। সমুদ্র পার হবে? অবাক হলাম আমি। কিন্তু কি করে? জাহাজ কই? জাহাজ বা নৌকা করে পেরোবার কথা তো বলিনি। জঙ্গল থেকে কাঠ কেটে ভেলা বানিয়ে নেব। আবার এখন গাছ কাটতে হবে? কাটা অনেকক্ষণ হয়ে গেছে, চল দেখে আসবি। কাকামণির সঙ্গে মাইল খানেক দূরে গিয়ে দেখি হান্স কাঠের টুকরো গুঁড়ি দিয়ে বেশ মজবুত করে একটা ভেলা তৈরি করছে। পরদিন সন্ধ্যের সময় ভেলা তৈরি হলো। লম্বায় 10 ফুট, চওড়ায় 5 ফুট। 3 জনের ঠেলে ভেলাটিকে জলে নামালাম। জলের উপর বেশ সুন্দর দেখালো আমাদের জলপথকে। তখন অন্ধকার গাঢ় হয়েছে বলে ভেলাটিকে দড়ি দিয়ে একটা পাথরের সঙ্গে বেঁধে রাখা হলো। কাল ভোরে এই ভেলায় চড়েই আমরা পাড়ি দেব অথই সমুদ্রে। 23শে আগস্ট সকালবেলায় আমাদের ভেলা অজানা সমুদ্রে রওনা হলো। হান্স পাল তুলে দিয়ে হালের কাছে গিয়ে বসলো। অনুকূল হাওয়া আর স্রোতের টানে তরতর করে ভেলা এগিয়ে চলল। কাকামণি বললেন, আচ্ছা, যেখান থেকে আমাদের ভেলা ছাড়লো সেই বন্দরটার একটা নাম দেওয়া উচিত। কি নাম দেওয়া যায় বলতো? কেন, বন্দরটার নাম পোর্ট গ্রোবেন দিলেই তো হয়। স্মিত মুখে আমার দিকে তাকিয়ে কাকামণি বললেন,
পোর্ট ক্রোবেন। বেশ, তাই হোক। এই লক্ষ্যহীন পথে নিরুদ্দেশ যাত্রায় বেরোবার পর থেকে সত্যি গ্রোবেনকে খুব বেশি করে মনে পড়ছিল। 24শে আগস্ট শুক্রবার বাতাসকে বেশ শান্ত আর সুস্থির মনে হলো। ভেলা তেমনই তরতর করে এগিয়ে চলেছে। সামনে, দুপাশে, পিছনে, চারিদিকে শুধু জল আর জল। দুপুরবেলার দিকে হান্স একটি ছিপ নিয়ে সমুদ্রে মাছ ধরতে বসলো। বড়শিতে মাংসের টোপ গেঁথে ছিপ ফেলে বসে রইল সে। ঘন্টা কয়েক পরে একসময় কিন্তু সত্যি সত্যি ছিপে টান পড়ল। হান্স তক্ষুনি ছিপ টানলো। দেখতে পেলাম জলে একটা মাছ ছটফট করে নড়ছে। মাছটা একটু অদ্ভুত ধরনের। মাথাটা আশ্চর্য রকম চ্যাপ্টা, মুখটা গোল, গায়ে বন রুইয়ের মতো শক্ত আঁশ, মুখে দাঁত নেই, পিছনে লেজও নেই। কাকামুনি বললেন, এটা এই যুগের মাছ নয়, এই হচ্ছে কোটি কোটি বছর আগেকার যুগের মাছ। পৃথিবীর থেকে এ মাছ লোপ পেয়েছে। ওই দেখ, মাছটার কোনো চোখ নেই। পণ্ডিতেরা এই মাছের 3টে নাম দিয়েছেন: জ্ঞানখাড, ফোলাসপিডে আর স্টেরিকাথিস। আমি অবাক চোখে এই দাঁত ভাঙা ত্রিনামধারী অদ্ভুত মাছটার দিকে তাকিয়ে রইলাম। হান্স আবার ছিপ ফেলল। দেখতে দেখতে হান্স সেই জাতের ও অন্যান্য ধরনের প্রায় 20টা মাছ ধরল। কাকামণি সযত্নে সেগুলি রক্ষার ব্যবস্থা করলেন। সমুদ্রে এত মাছ, কিন্তু আশ্চর্য, শূন্যে কোনো পাখি নেই। 26শে আগস্ট রবিবার। কাল সারাদিনে উল্লেখযোগ্য কিছুই ঘটেনি, শুধু আকাশটা একটু মেঘলা ছিল। আজ আকাশ আবার পরিচ্ছন্ন। সমুদ্রের কোনো কিনারা চোখে পড়ল না। কাকামণিকে খুব উত্তেজিত দেখালো। সমুদ্রের শেষ নেই বলে তার রাগের সীমা ছিল না। আরেকটা প্রশ্নও আমাদের সামনে ছিল, সাক মিউজিয়াম কি সত্যি সমুদ্রপথে এসেছিলেন? 28শে আগস্ট মঙ্গলবার। কাল বিকেল থেকে সমুদ্রের জলে ভীষণ আলোড়ন চলছে। তবু হান্স সতর্ক হাতে ভেলাটিকে সামলে রেখেছে। আজও সারাদিনে কোথাও সমুদ্রের শেষ দেখা গেল না। সন্ধেবেলার দিকে আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ এক ভীষণ ধাক্কায় আমার দুঃস্বপ্ন ভরা ঘুম ভেঙে গেল। ভেলার যে কোণে আমি শুয়েছিলাম, সেই প্রচণ্ড ধাক্কায় সে কোণ থেকে ছিটকে এসে অন্য কোণে পড়লাম আমি। ঘুমের ঘোর কাটবার আগে একটা জিনিস স্পষ্ট বোঝা গেল, যে কোনো মারাত্মক কারণেই সমুদ্র এমন আলুথালু হয়ে উঠেছে। তারপরেই সন্ধ্যেবেলার অস্পষ্ট আলোয় দেখতে পেলাম 600 গজ দূরে প্রকাণ্ড একটা রাত্রির মতো কালো জিনিস সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সঙ্গে সেও লাফালাফি করছে। অবাক হয়ে আমি চেঁচিয়ে উঠলাম, এ যে একটা অতিকায় শুশুক! কাকামণি পর্যন্ত অস্ফুট বিস্ময়ে চেঁচিয়ে উঠলেন, ওই যে একটা ভয়ঙ্কর কুমির! কি বিরাট দেহ! মুখের হা আর চোয়ালের ভরটা দেখেছিস? ওই দেখো কাকামণি, একটা সামুদ্রিক ভয়ঙ্কর গিরগিটি, অনায়াসে আমাদের মতো জনা 50কে গিলে ফেলতে পারে। ওইদিকে দেখ, তিমি মাছটা কিভাবে জলের মধ্যে আলোড়ন তুলেছে। এতগুলো মারাত্মক রকমের অতিকায় জলজন্তু একসঙ্গে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। দেখতে দেখতে চারদিকে আরো অনেকগুলো লেজ ভেসে উঠল। তাদের সে কি বিরাট চেহারা, শরীরে কি অসম্ভব জোর! তাদের মধ্যে যেটি সবচেয়ে ছোট, সেও বোধহয় তার লেজের এক ঝাপটায় আমাদের এই ভেলাটি একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। এইসব ভয়ানক জলজন্তুর হাত থেকে রেহাই পাওয়ার জন্য হান্স তাড়াতাড়ি ভেলার মুখ খুলে দিল, যাতে কোনো মতে কোনো নিরাপদ এলাকায় গিয়ে পৌঁছানো যায়। কিন্তু যেদিকেই সে ভেলা যায়, সেদিকেই পথ বন্ধ। কোথাও 50 ফুট লম্বা একটা কচ্ছপ পথ বন্ধ করে দাঁড়িয়ে আছে, কোথাও বা তারও বড় একটি সাপ ফনা তুলে লেজের ঝাপটা মেরে জলে ঢেউ তুলেছে। কোনো দিকে যাওয়ার উপায় নেই। ভয়ে কাঠ হয়ে বসে রইলাম। এই কথা বুঝতে আমাদের বাকি ছিল না যে এদের গুলি করেও কোনো লাভ নেই। এমন সময় দুটি জন্তু একেবারে ভেলায় দুপাশে এসে পড়ল। একদিকে সেই মারাত্মক কুমির আর একদিকে সেই ভয়ঙ্কর সাপ। ভয়ে আমি চোখ বুঝলাম, এবারে আর রেহাই নেই। জলজন্তু দুটি কিন্তু ভেলা আক্রমণ না করে পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়ল।
ভেলা থেকে প্রায় 300 গজ দূরে তাদের লড়াই চলতে লাগলো। সেই ভয়ঙ্কর অলৌকিক লড়াইয়ের বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নেই। তাদের লেজের ঝাপটা, দেহের পেছনে সমুদ্র ফুলে পেঁপে ফুসে উঠল রাগে। সাপের চোখ দুটি টকটকে লাল, মাথাটা আকারে মানুষের মাথার মতো, লম্বায় 100 ফুট সাপটা। কুমিরের শরীরে লোহার মতো কঠিন কালো রঙের আঁশ। তাদের প্রচন্ড সংগ্রামে উন্মথিত হতে লাগলো সমুদ্র। আর সেই উথাল পাতাল সমুদ্রে কতবার যে উল্টাতে উল্টাতে বেঁচে গেল আমাদের ভেলা, তার কোনো লেখাজোখা নেই। কতক্ষণ যে ওদের লড়াই চললো সে কথা আমার পক্ষে বলা অসম্ভব। শুধু এই কথাই বলতে পারি, অনেকক্ষণ পর অকস্মাৎ দুটিতেই জলের ভিতরে ডুব দিয়ে সমুদ্রের নিচে লড়াই শুরু করলো। আর আরো অনেকক্ষণ পর হঠাৎ জলের উপরে জেগে উঠল একটি ভয়ঙ্কর মাথা। সেটি সাপের। কুমিরের মরণ কামড়ে মুমূর্ষু সাপটা যন্ত্রণায় উন্মাদ হয়ে উঠেছে, আর তার মৃত্যু যন্ত্রণার আলোড়নী সমুদ্র আলুথালু হতে লাগলো। কিছুক্ষণ পরে সেই সাপটার চিহ্ন মাত্র দেখা গেল না। কুমিরটা কোথায় অদৃশ্য হয়েছে কে জানে। সমুদ্রের জলের উপর নেমে এলো একরাশ শব্দহীন সমারোহ। বরাত, হ্যাঁ বরাত ভালো না থাকলে এমন অবস্থা থেকে রেহাই পাওয়া একেবারেই অসম্ভব। আর একটুও দেরি না করে প্রাণপণে ভেলাটিকে অন্যদিকে নিয়ে চললাম আমরা। 29শে আগস্ট, বুধবার। আকাশে ঘন মেঘ, বিদ্যুতের চাবুক বারে বারে সেই মেঘকে ছিন্ন ভিন্ন করছে। বিকেল 4টের সময় হান্স মাস্তুলের উপরে উঠে চারিদিক লক্ষ্য করতে লাগলো, কোথাও তীরের সন্ধান পাওয়া যায় কিনা। সমুদ্রের একদিকে সে অনেকক্ষণ ধরে স্থির চোখে তাকিয়ে রইল। তারপর হঠাৎ দূরে কিসের দিকে আঙুল দিয়ে দেখালো এবং অবাক গলায় বলল, ওই দেখুন। তারপর দূরবীন দিয়ে নির্দেশিত দিকে তাকালেন কাকামণি। তারপর উনিও চেঁচিয়ে উঠলেন, তাই তো দেখছি। বিস্মিত হয়ে শুধলাম, কি কাকামণি, আবার নতুন কোনো জানোয়ার নাকি? তবে আর দেরি করা কিন্তু ঠিক হবে না, শিগগিরই অন্যদিকে ভেলা নিয়ে যেতে হবে। আর দেরি করা ঠিক হবে না। ভেলা থেকে সেই অপার্থিব অতিকায় বস্তুটি মাইল কয়েক দূরে হবে। তিমি মাছের মতন শূন্যে জলের ফোয়ারা ছুটছিল সে। হান্স যখন সে অতিকায় জলজন্তুটির দিকেই ভেলা চালাতে লাগলো, তখন রীতিমতো স্তম্ভিত হয়ে গেলাম। সহস্রবার বারণ করা সত্ত্বেও সে বিন্দুমাত্র কর্ণপাত করলো না আমার কথায়। আস্তে আস্তে সেই প্রচন্ড ফোয়ারা স্পষ্ট হয়ে উঠতে লাগলো, আর স্পষ্ট হয়ে উঠল সেই অতিকায় জন্তুটির কুচকুচে কালো শরীর। আর ঠিক সেই সময় হান্স আইসল্যান্ডের ভাষায় কি যেন বলে উঠল ওই জন্তুটিকে নির্দেশ করে। হান্সের কথা শুনে কাকামণি অবাক হয়ে গেলেন। দীপ, বলো কি হান্স? আমার তো বিস্ময় বাকরোধ হয়ে গেল একেবারে। হান্স কি পাগল হয়ে গেল নাকি? কিন্তু পরক্ষণে শুনলাম কাকামণি বলছেন, না, হান্স ঠিকই বলছে। দীপি, ওই জলের ফোয়ারাটা হলো উষ্ণ প্রস্রবণ। একটু পরেই বোঝা গেল কাকামণির ধারণা মোটেই মিথ্যে নয়। স্পষ্ট হতে থাকার সঙ্গে সঙ্গে উষ্ণ প্রস্রবণটিকে সুন্দর দেখাতে লাগলো। দ্বীপের গড়নটুকু ভারী অদ্ভুত। দূর থেকে দেখলে মনে হয় যেন একটা অতিকায় জলজন্তু জলের উপর ভাসছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এই যে সেই ফোয়ারার চারদিকে বারে বারে নীল রঙের বিদ্যুৎ ঝিলিক মেরে উঠছিল। প্রস্রবণটি যেদিকে ছিল তার বিপরীত দিকে ভেলাটিকে বাঁধা হলো। দ্বীপটি গ্রানাইট পাথরের। দ্বীপকে দেখলাম থরথর করে কাঁপছে টিম ইঞ্জিনের বয়লারের মতো। দেখা গেল দ্বীপটা ফাঁপা, ভিতরটা কেবল গরম বাষ্পে ভরা। খানিকটা এদিক ওদিক ঘুরে ভেলায় ফিরে দেখি হান্স ইতিমধ্যে ভেলার হালটা মেরামত করে নিয়েছে। সেদিন একটু খারাপ হয়ে গিয়েছিল কিনা জলের ঝাপটায়। ভেলায় উঠে আবার সেই প্রস্রবণটির দিকে তাকালাম। একটা অদ্ভুত ব্যাপার নজরে পড়ল। ফোয়ারার জল একবার খুব জোরে উঠছে, আর পরের বারে উঠছে খুব আস্তে আস্তে, ঠিক যেন ইঞ্জিনের ভাল্ব থেকে ফলকে ফলকে বাষ্প বেরোচ্ছে। এইসব লক্ষণ থেকে বুঝতে বাকি রইল না যে এটা একটা ভয়াবহ আগ্নেয় দ্বীপ। সারা রাত্রি ভেলায় করে অজানা সমুদ্রে পাড়ি দিয়েছিলাম আমরা, তাই পরদিন ভোরবেলায় সেই উষ্ণ প্রস্রবণটি আর চোখে পড়ল না। জোরালো হাওয়ার মুখে পড়ে বেশ দ্রুত বেগেই ভেলা চলছিল। আকাশ ঘন মেঘে আচ্ছন্ন, বিদ্যুৎ চমকাচ্ছিল ঘন ঘন। মেঘের নিবিড় রং দেখে বোঝা গেল শিগগিরই একটা ভয়ঙ্কর ঝড় উঠবে।
এই ঝড় তো আর আমাদের পরিচিত পৃথিবীর ঝড় নয় যে খানিকক্ষণ ধুলোবালি উড়িয়ে গাছপালা ভেঙে চারিদিক লন্ডভন্ড করে থেমে যাবে। এ হলো শুধু বিদ্যুতের তাণ্ডব লীলা। ধারণাটি যে মোটেই মিথ্যে নয় তা বুঝতে পারলাম যখন হঠাৎ আমার দম বন্ধ হয়ে যেতে চাইলো। সারা শরীরের মধ্যে কিসের যেন উন্মাদ নৃত্য চলতে লাগলো। স্নায়ুমণ্ডলীর মধ্যে চঞ্চল হয়ে উঠল রক্ত, মাথার চুল খাড়া হয়ে উঠল, কাটা দিয়ে উঠল গায়ে। আমার খালি মনে হতে লাগলো এখন যদি কেউ আমাকে ছোঁয়ে তবে তক্ষুনি সে ভীষণ শক খাবে। এমন প্রবল বিদ্যুতের তোড় আমার শরীরের মধ্যে দিয়ে বয়ে যেতে লাগলো, অথচ এমনই স্থানকালের মাহাত্ম্য যে আমার মৃত্যু হলো না। বাতাসের বেগও বেড়ে চলল দ্রুত গতিতে। মনে হতে লাগলো দিগন্ত বিসারী মেঘ ফেটে বুঝি এখনই ভলকে ভলকে আগুন বেরোবে। কাকামণি আর হান্সের দিকে তাকিয়ে বুঝতে পারলাম যে তাদের অবস্থাও আমারই মতো। ঠিক এমন সময় আকাশ ফেটে মুষলধারে নামলো বৃষ্টি। ভীষণ বেগে ঝড় এলো। ঝড়ের পাল্লায় পড়ে নৌকার মুখ ঘুরে গেল, পাগল হয়ে গেল যেন সে। কাকামণি আর আমি ভেলার উপর কাত হয়ে পড়ে গেলাম। শুধু হান্স কোনো মতে হালটিকে শক্ত করে ধরে বসে রইল। হাওয়ায় তার চুল উঠতে লাগলো আর চুলের ডগায় জ্বলতে লাগলো বিদ্যুৎ। ভেলা বিদ্যুতের মতো অজানার উজানে ছুটে চলল। 2রা সেপ্টেম্বর, রোববার। আজও তেমনি ভয়ঙ্কর হয়ে আছে ঝড়ের প্রতাপ। ভেলা ঠিক আগের মতোই তীব্র গতিতে ধেয়ে চলেছে। আমরা তিনজনেই নিঝুম হয়ে পড়ে আছি ভেলার উপরে। শুধু সকালের দিকে একবার যেন সম্বিত ফিরে এসেছিল। বুঝতে পেরেছিলাম যে আমার নাক আর কান দিয়ে দরদর করে রক্ত ধারা ছুটছে। তারপর যেন বোধ শক্তি পর্যন্ত প্রায় সম্পূর্ণ লোপ পেয়ে গেল। 3রা সেপ্টেম্বর, সোমবার। আজ ঝড় যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। উন্মাদ সমুদ্রের উপর দিয়ে আমাদের ভেলা হু হু করে ছুটে চলেছে। আমরা তিনজনে কোনো মতে পড়ে আছি ভেলার উপরে। ভেলাটি যে এখনো কেন চুরমার হয়ে যাচ্ছে না তা বুঝবার ক্ষমতা পর্যন্ত আমাদের নেই। 3 দিন ধরে আহার, নিদ্রা, কথা বলা সমস্ত বন্ধ, যেন আমরা সবাই মৃত। এমন সময় ঘটল একটা অপার্থিব ব্যাপার। তার বর্ণনা দিয়ে এমন শক্তি আমার নেই। দূর থেকে নক্ষত্র বেগে একটা গোল আগুনের গোলা এসে পড়লো আমাদের ভেলার উপর। তারপর যে কি হতে লাগলো তা যেন ঠিক বুঝতেই পারলাম না। তবে মনে হলো সেই আগুনের বলটার রং উজ্জ্বল সাদা আর তাতে নীল রঙের ঈষৎ আভাস। ভেলার উপরে বলটা তীব্র বেগে ছোটাছুটি করতে লাগলো। মাস্তুল, পাল, ছই সব উড়ে গেল। সঙ্গে সঙ্গে আমরা মৃত্যুর জন্য তৈরি হয়ে নিলাম। সেই গোল অগ্নিপিণ্ড একবার কাকামণির দিকে এগোয়, আবার কখনো বা আমার দিকে ছুটে আসে, হঠাৎ আবার হান্সের দিকে ছুটে যায়। সেই ভয়াবহ নীলাভ উজ্জ্বল উত্তপ্ত বলটির দিকে তাকালেও চোখ ঝলসে যায়। আর আশ্চর্য, কি এক অদৃশ্য অলৌকিক ক্ষমতায় তখন ভেলার উপরকার সমস্ত লোহার জিনিসপত্র পরস্পর পরস্পর আঘাত করতে লাগলো। তারপর হঠাৎ সেই অগ্নিপিণ্ড ভয়ঙ্কর শব্দে ফেটে গেল। চারদিকে ছুটতে লাগলো আগুনের ফুলকি। উগ্র নাইট্রোজেন গ্যাসে ভরে গেল চারদিক। দম বন্ধ হয়ে আসতে চাইলো আমাদের। একটু সম্বিত ফিরলে পর তাকিয়ে দেখি সেই অগ্নিপিণ্ড অদৃশ্য হয়েছে। কাকামণি ভেলার উপর অজ্ঞান হয়ে পড়ে আছেন। হান্স হিস্ট্রিয়া রোগীর মতো মৃত চোখে তাকিয়ে আছে দিগন্তের দিকে। 4ঠা সেপ্টেম্বর, মঙ্গলবার। সকাল হতেই দেখা গেল আকাশে তখন নিবিড় মেঘের অন্ধকার লীলা। তখনও ঝড়ের তেমনি তাণ্ডব। এরই মধ্যে কাকামণি হিসেব করে এক সময় চিচি করে নিস্তেজ গলায় জানালেন যে আমরা এখন জার্মানির নিচে। এই কথা শুনে হামবুর্গের কথা মনে পড়লো আমার। মনে পড়লো আমাদের ছোট বাড়িটার কথা, মার্থার কথা, গ্রোবেনের কথা। আর ঠিক এমন সময়ে একটা ভয়ঙ্কর শব্দ কানে এলো। কি হলো বুঝে ওঠার আগেই প্রবল বেগে ভেলা থেকে ছিটকে পড়লাম সমুদ্রের জলে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই হান্স জলে লাফিয়ে পড়ে তার সবল বাহুতে আমাকে জড়িয়ে ধরে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে আমাকে ফিরিয়ে আনলো। হান্সের সেই সুঠাম সবল চেহারা আমি কখনো ভুলবো না। কিন্তু তারপর কি ঘটেছিল তা আমার মনে নেই। জ্ঞান ফিরে এলে দেখি আমি ডাঙায় শুয়ে আছি। আমার চারিদিকে সকালবেলার অনাবিল আলো। আমাকে চোখ খুলতে দেখে কাকামণি বললেন,
যাক, শেষ অবধি এই নচ্ছা সমুদ্র যাত্রা শেষ হলো তো যেন বাঁচা গেল। এবার ডাঙার উপর দিয়ে চলবো, আর তাও সোজা নিচের দিকে। বললাম, আচ্ছা কাকামণি, দিনের পর দিন তো এগিয়ে চলেছি, কিন্তু ফিরবো কি করে, আর কবে? কাকামণি হেসে বললেন, আগে তো পৌঁছুই, তারপরে কবে ফিরবো সে কথা ভাবা যাবে। চল, ভেলার হাল চাল কিরকম দেখে আসি। ভেলার কাছে গিয়ে দেখি অনেক খাবার ভেসে গেছে, বন্দুকগুলো অকেজো হয়ে গেছে, আর ভেলার যা হাল তাতে মেরামত না করলে জলে ভাসানো চলবে না। খাবার যা আছে তাতে অনায়াসে মাস 4 চলে যাবে। যন্ত্রপাতির মধ্যে কাকামণির দিক বীক্ষণ যন্ত্রটা বা কম্পাসটা তুলে নিলেন। সঙ্গে সঙ্গে তার চোখ মুখের ভাব বদলে গেল। অবাক হয়ে তার দিকে তাকাতেই নীরবে তিনি কম্পাসটি আমার হাতে তুলে দিলেন। লক্ষ্য করে দেখি, কি আশ্চর্য, যেদিকে এতক্ষণ দক্ষিণ বলে ভেবেছিলাম, যন্ত্রের কাঁটা সেদিকে উত্তর বলে নির্দেশ করছে। বিমূঢ়ভাবে কাকামণি খানিকক্ষণ ছবির মতো দাঁড়িয়ে রইলেন, তারপর নিষ্ফল আক্রোশে কাঁপতে লাগলেন। শুধু সামনে না গিয়ে এতদিন তবে আমরা শুধু পিছিয়েই চলেছি, ভাগ্যের এ কি পরিহাস। ইতিমধ্যে কাকামণি নিজেকে সামলে নিয়েছেন। নিশ্চিত কণ্ঠে তিনি বললেন, আবার তবে নতুন করে রওনা হব আমরা। আমি থ হয়ে গেলাম। কাকামণি তবে কোনো মতেই হাল ছাড়বেন না। কাকামণি কোনো দিকে ভ্রুক্ষেপ না করে হান্সকে নির্দেশ দিলেন ভেলাটি খুব শিগগিরই মেরামত করে ফেলার জন্য। তারপর আমায় বললেন, আয়, একবার দ্বীপটা ঘুরে আসা যাক। প্রতিবাদ করবার কোনো চেষ্টা করলাম না। আমি জানতাম নিষ্ফল হবে। নীরবে কাকামণির সঙ্গে দ্বীপ ভ্রমণে বেরোলাম। সামনেই একটা ছোট টিলা পড়ল। টিলাটা ছাড়িয়ে একটা ঢালু জায়গা, সেখানে রাশি রাশি সামুদ্রিক জন্তুর কঙ্কাল। যতই এগোতে লাগলাম ততই এই কঙ্কালের সংখ্যা বাড়তে লাগলো। এদের বিবর্ণ ধূলি ধূসর অবস্থা থেকে বোঝা গেল বহু সহস্র বছর ধরে এরা পড়ে আছে। কাকামণি এক পা চলেন, তারপর থামেন, হেঁট হয়ে সেই সব কঙ্কাল পরীক্ষা করেন, আর বিস্ময়ে আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে তার চোখ মুখ। মাঝে মাঝে এই কারণে তিনি আমার পিছনে পড়ে যাচ্ছিলেন। হঠাৎ তার বিহ্বল চিৎকার শুনে কাছে ছুটে গিয়ে দেখি 2 হাতের চেটোর উপরে একটা মানুষের মাথার খুলি নিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন তিনি। এ যে মানুষের মাথার খুলি। অনেকক্ষণ আমি কোনো কথা বলতে পারলাম না। বৈজ্ঞানিকদের মত যাই হোক না কেন, স্পষ্টই বুঝতে পারছিলাম যে কোটি কোটি বছর আগে হাতি, গন্ডার বা অন্য কোনো ভূচর প্রাণীর সৃষ্টির আগেই মানুষ জন্ম নিয়েছিল। খানিকক্ষণ স্থানুর মতো দাঁড়িয়ে থেকে আবার কাকামণি এগোতে লাগলেন। আমিও নীরবে তাকে অনুসরণ করলাম। এই মাত্র যা নিজের চোখে দেখলাম তা যেন আমার নিজেরই বিশ্বাস হতে চাইছিল না। এরপর পথে অসংখ্য নরকঙ্কাল দেখতে পেলাম, পশু কঙ্কালও। চারিদিকেই যেন মৃত্যু সদা জাগ্রত প্রহরীর মতো দাঁড়িয়ে। এমনই দেখাতে লাগলো সেই কঙ্কালময় শ্মশান ভূমিকে। 2 মাইল চলবার পর এক বিশাল বনজঙ্গল সমৃদ্ধ অরণ্যের কাছে এসে দাঁড়ালাম। গাছপালা যে এত বড়, এত সতেজ হতে পারে সে ধারণা ছিল না। পাইন, বার্চ, সাইপ্রেস, ফার ও প্রভৃতি আকাশ ছোঁয়া নানান জাতের গাছের সমারোহ। তবে একটা জিনিস দেখলাম যে গাছগুলি সমস্তই বিবর্ণ। বুঝতে পারলাম সূর্যালোকের অভাবই এর প্রচ্ছন্ন কারণ। কাকামণি নির্ভয়ে অরণ্যের মধ্যে প্রবেশ করলেন। বাধ্য হয়ে আমিও তাকে পায়ে পায়ে অনুসরণ করলাম। আর খানিকক্ষণ চলার পর যা চোখে পড়ল তা দেখে ভূত দেখার মতো চমকে উঠলাম আমি। তাড়াতাড়ি থমকে দাঁড়িয়ে গতিরোধ করলাম কাকামণির। উজ্জ্বল বিদ্যুতালোকে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল যে অরণ্যের মধ্যে প্রকাণ্ড প্রকাণ্ড অতিকায় সব মূর্তি ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। সেই অতিকায় জন্তুগুলো আর কিছুই নয়, হাতি। 1801 সালে ওডিও শহরে ভূগর্ত থেকে যে জাতের হাতির বিরাট একটি কঙ্কাল সম্পূর্ণ অবিকৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, এই হাতিগুলোও সেই অধুনা লুপ্ত আদিম পৃথিবীর হাতির দলের। আমার জন্য কিন্তু আরো বিস্ময় অপেক্ষা করছিল।
স্তম্ভিত বিস্ময়ে নিষ্পলক চোখে হাতিগুলোর দিকে তাকিয়ে আছি। এমন সময় কাকামণি অরণ্যের এক প্রান্তের দিকে তর্জনী নির্দেশ করলেন। নির্দেশিত দিকে তাকিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে ইচ্ছা হলো না। কোনো সুস্থ মস্তিষ্ক ব্যক্তি এ কথা কল্পনায় আনতে পারে না। দেখতে পেলাম একটি আকাশ ছোঁয়া ওক গাছের নিচে একটি জীবন্ত মানুষ দাঁড়িয়ে আছে। দেখতে দানবের মতো, লম্বায় চওড়ায় আমাদের 4 গুণ হবে। হাতে তার রীতিমতো বড় সড়ো একটি গাছ। বুঝতে পারলাম সে হাতিগুলোর রাখাল। মাথায় তার এলোমেলো বড় বড় চুল। মাথাটি দেখতে অনেকটা মহিষের মতো। মুখের ভাব যেন কোনো বন মানুষের। ভয়ে বিস্ময়ে আমার গলা শুকিয়ে গেল। ছবির মতো দাঁড়িয়ে রইলাম আমি হতবাক হয়ে। আর ঠিক এমন সময় কাকামণি আমার হাতে চাপ দিয়ে ফিসফিসিয়ে বললেন, শিগগির এখনই আমাদের পালাতে হবে। তারপর কি যে হলো, সে কি ছোটা এক নিঃশ্বাসেই যেন ভেলার কাছে এসে পৌঁছলাম আমরা। হান্স কখনো অবাক হয় না, সে পর্যন্ত আশ্চর্য হয়ে আমাদের দিকে তাকিয়ে রইল। তখন আমাদের কথা বলবার শক্তি ফিরে আসেনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছিলাম আমরা। এই মাত্র যা দেখে এলাম তা কি সত্যি না আমাদের বিকৃত কল্পনা? সত্যি কি পৃথিবীর অনেক নিচে যে আরেক পৃথিবী, সেখানে এখনো আদিম যুগের মানুষদের বাস? অনেকক্ষণ পর যখন একটু সুস্থ হলাম, তখন কাকামণি হিসেব করে জানালেন যে পোর্ট গ্লোবেন থেকে আমরা বেশি দূরে নেই। কেননা ঝড়ের জন্য আমরা দিক ভুল করে আবার সেই আগের দ্বীপেই ফিরে এসেছি। এবার তাই হান্সকে নিয়ে আমরা অন্যদিকে হেঁটে চললাম। যে করেই হোক পোর্ট গ্লোবেন খুঁজে বার করতেই হবে। অল্পক্ষণ চলবার পর বেলাভূমির উপরে কি একটা চকচকে জিনিস দেখতে পেয়ে ছুটে গিয়ে কুড়িয়ে নিলাম। দেখি একটা ছোড়া, তার কোনো কোনো স্থানে মরচে পড়ে গেছে। কাকামণিকে দেখাতে তিনি বিস্ময়ে স্তম্ভিত হয়ে বললেন, কোত্থেকে এলো এটা? আমরা তো এদিকে আগে আসিনি। এরকম ছোড়াও তো আমাদের নেই। ছোড়াটা হাতে নিয়ে অনেকক্ষণ ধরে পরীক্ষা করলেন কাকামণি। তারপর বললেন, না, এই আমাদের ছোড়া নয়। এর গড়ন দিকে বোঝা যাচ্ছে এ অনেকদিন আগেকার ছোড়া। আর যতদিন আগেকারই হোক না কেন, এ তো আর নিজে থেকে এখানে আসেনি। একজন কেউ নিয়ে এসেছিল। কিন্তু কে সেই ব্যক্তি? ছোড়ার ডগাটা কিরকম অসম্মান ভাবে ক্ষয়ে গেছে দেখেছিস? ঠিক মনে হয় কেউ এটা দিয়ে পাথরের উপর নিজের নাম খোদাই করা গেছে। এখন সেইটাই আমাদের খুঁজে বার করতে হবে। কাকামণির কথা শুনে চারিদিকে আমরা কৌতূহলী হয়ে পাথরের গা পরীক্ষা করতে করতে চললাম। ঘন্টা খানেক পরে সমুদ্র সৈকতে একটা পাথরের উপর দেখলাম 2টি অদ্ভুত ধরনের হরফ খোদাই করা আছে। সেই অক্ষর দুটো দেখে কাকামণি চেঁচিয়ে উঠলেন, এস, তার মানে আর সাউস। বলা বাহুল্য খোদিত হরফ দুটো রুনিক। আর যে পাথরটার উপরে তা খোদাই করা, তার পাশেই রয়েছে একটা সুড়ঙ্গ পথ। আমাদের এই অবিস্মরণীয় ভ্রমণ যেদিন থেকে শুরু হয়েছে, সেদিন থেকে অবাক হওয়া ছেড়ে দিয়েছিলাম। কারণ পাতালে প্রবেশ করবার পর থেকে এমনভাবে সব আশ্চর্য ব্যাপার দেখে আসছি যে ভেবেছিলাম আমাকে স্তম্ভিত করতে পারে এমন বোধহয় আর কিছু অবশিষ্ট নেই। কিন্তু যখন দেখলাম এই গভীর পাতালে, এই অন্য পৃথিবীতেও আর সাকুনিজম বিরাজ করছেন, তখন একেবারে হতবাক হয়ে গেলাম। যে ছোড়াটা নিয়ে আমরা এতক্ষণ মাথা ঘামাচ্ছিলাম, সেটি যে তারই তা স্পষ্টই বোঝা গেল। কেননা পাথর কেটে নাম লেখবার দরুন এর ফলাস্থানে ভেঙে গিয়েছিল। সঙ্গে সঙ্গে ভেলায় ফিরে গেলাম আমরা। ভেলাটা তাড়াতাড়ি মেরামত করে ঘন্টাখানেক পরে সেখানটায় আবার ফিরে এলাম। বাতাস অনুকূল না থাকলে হয়তো আরো দেরি হতো। ভেলাটা ওই সুড়ঙ্গের কাছে নিয়ে আসবার কারণ হলো, একবার ওই সুড়ঙ্গের ভিতর ঢুকে কি কি জিনিস সুড়ঙ্গ অভিযানে দরকার হতে পারে তার সঙ্গে নিয়ে বাকি সবকিছু ভেলায় রেখে যাওয়া যেতে পারে। তখনই টর্চ জ্বেলে সেই অজানা সুড়ঙ্গের অন্ধকারে পদার্পণ করলাম। কাকামণি আর হান্স এবার আমার পিছনে পড়লেন।
স্যাকুনিজমের নাম আমার মনে এবার সত্যি সত্যি উদ্দীপনার মশাল জ্বেলে দিয়েছিল। কাকামণির হিসেব মতো তখনও পৃথিবীর একেবারে কেন্দ্রবিন্দুতে পৌঁছতে 4,500 মাইল বাকি ছিল। সেটুকুই বার বাকি থাকে কেন, একেবারে শেষ দেখে যাওয়াই ভালো। এবং সেই শেষের পথ যেই সুড়ঙ্গের মধ্যে দিয়েই এগিয়েছে, তা সুড়ঙ্গের বাইরে ওই নাম খোদাই দেখেই বুঝতে পেরেছিলাম। সুড়ঙ্গের পথ চওড়ায় হাত 4 হবে, দুধারে সুদৃঢ় পাথরের দেওয়াল। একটু এগোতে না এগোতেই আমার মাথায় যেন বাজ পড়ল। দেখতে পেলাম সুড়ঙ্গ পথের মুখ বন্ধ করে একটা বিরাট পাথর সামনে পড়ে আছে। সে পাথর সরানো মানুষের পক্ষে অসম্ভব। হতাশ হয়ে আমরা সেই সুড়ঙ্গর মেঝে বসে পড়লাম। স্যাকুনিজম নিশ্চয়ই এখান থেকে ফিরে যাননি। পাতালে তিনি শেষ অবধি নিশ্চয়ই পৌঁছেছিলেন, আর পৌঁছেছিলেন এই সুড়ঙ্গ পথ ধরে এগিয়েই। তার প্রত্যাবর্তনের পরে বোধহয় কোনো ভূমিকম্প বা অগ্নুৎপাতে পাথর পড়ে এই পথ বন্ধ হয়ে গেছে। অনেকক্ষণ পরে হঠাৎ আমার চোখে আসার আলো বিকিয়ে উঠল। বললাম, কাকামণি, বারুদ দিয়ে এই পাথরটা উড়িয়ে দিলে হয় না? সঙ্গে সঙ্গে উল্লসিত হয়ে উঠলেন কাকামণি। ঠিক বলেছিস। তক্ষুনি বারুদ ঢালবার জন্য গর্ত করতে শুরু করে দিলাম। 25 বারুদে আগুন দেওয়ার ব্যবস্থা করতে অনেক সময় লাগলো। নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের তুলো ভিজিয়ে বারুদ তৈরি করেছিলাম আমরা। সাধারণ বারুদের চেয়ে এই বারুদের শক্তি অনেক বেশি। হান্স গর্ত করতে লাগলো, আমি আর কাকামণি বারুদে আগুন দেওয়ার জন্য লম্বা সলতে তৈরি করতে লাগলাম। ক্রমে রাত্রি হয়ে গেল। তারপর যখন সকল আয়োজন শেষ করে বারুদ দিয়ে গর্ত ভরাট করে সলতের এক প্রান্ত বারুদের মধ্যে রেখে অন্য প্রান্ত সুড়ঙ্গের বাইরে আনলাম, তখন কাকামণি বললেন, আজ আর কাজ নেই, কাল দিনের আরো সলতে আগুন দেওয়া যাবে। পরদিন সকালবেলা 6টার সময় আমরা তৈরি হয়ে সুড়ঙ্গের মুখে এসে দাঁড়ালাম। কাকামণিকে বলে কয়ে সলতে আগুন দেবার ভারটা আমিই নিলাম। কাকামণি আমাকে বারবার সতর্ক করে দিলেন, সাবধান, 1 সেকেন্ডও যেন দেরি না হয়। আগুন দিয়ে প্রাণ পরে দৌড় দিয়ে এসে ভেলায় উঠবি। তুই ভেলায় এলে আমরা সমুদ্রের মধ্যে ভেলা ঠেলে দেবো। পাহাড় যে কতখানি ধসে যাবে কে জানে। সলতের আগুন বারুদের কাছে যেতে লাগে প্রায় 10 মিনিট। এর মধ্যেই আমাদের নিরাপদ দূরত্বে সরে যেতে হবে। আমাকে এইভাবে বারবার বুঝিয়ে সুজিয়ে হান্সকে নিয়ে কাকামণি ভেলায় গিয়ে উঠলেন। ভেলাকে সমুদ্রপথে ঠেলে দেবার জন্য তৈরি হয়ে দাঁড়ালেন ওরা। এটা লণ্ঠন জ্বালিয়ে আমি সলতের কাছে দাঁড়িয়ে রইলাম। তারপর এক হাতে লণ্ঠন ধরে অন্য হাতে সলতের আগা ধরলাম। একবার হাত কাঁপলো। কাকামণি হাঁকলেন, হুঁশিয়ার, দাও আগুন। তক্ষুনি সলতে আগুন দিলাম। টপ করে জ্বলে উঠল সলতেটা। তীব্র বেগে অগ্নিশিখা অগ্রসর হলো সুড়ঙ্গের দিকে। আমি বিদ্যুৎ বেগে ভেলায় এসে উঠলাম। সঙ্গে সঙ্গে কাকামণি আর হান্স কোন রকমে ভেলাটিকে তীর থেকে প্রায় 40 গজ দূরে সরিয়ে নিলেন। আর ঠিক তক্ষুনি আকাশ পাতাল কেঁপে উঠল। বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিলাম কিনা মনে নেই, শুধু এটুকুই মনে আছে যে যেখানে পাথর ছিল পলকের মধ্যেই সেখানে একটি অতল গহ্বর দেখা দিল। সমুদ্রের জল ফুলে ফেপে ফুঁসে উঠল। যে সাংঘাতিক ধাক্কায় আমরা 3 জনেই ভেলার উপর ছিটকে পড়লাম। আর নিবিড় অন্ধকার এসে আমাকে ঢেকে ফেলবার আগে শুধু এটুকুই বুঝতে পারলাম যে আমরা নিচের দিকে নামছি। সম্বিত যখন ফিরল তখন বুঝতে পারলাম যে ওই বিপুল পাথরটার ওপাশে ছিল একটি অতল গহ্বর। বিস্ফোরণের ফলে পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে বিপুল একটি আলোড়নের সৃষ্টি হয়, এবং সেই কারণেই সমুদ্রের জল প্রবল একটি জলপ্রপাতের মতো সেই গহ্বরটির ভিতর প্রবেশ করতে থাকে। স্রোতের সেই প্রবল আকর্ষণ আমাদের ভেলাটিকেও রেহাই দেয়নি। জলস্রোতের সঙ্গে সঙ্গে আমাদের ভেলাও গহ্বরের ভিতর দিয়ে নামতে শুরু করেছে। এবার যে আর বাঁচার কোনো আশা নেই সে কথা বুঝতে পেরে ভয়ে চোখ বুজে রইলাম। দুপাশের পাথরের গায়ে ঘা লাগলে ভেলার সঙ্গে সঙ্গে আমরাও নিঃসন্দেহে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। প্রচন্ড বেগে পাতালে নামতে লাগলাম। আশ্চর্য যে একবারও পাথরের দেওয়ালের সঙ্গে ভেলার সংঘর্ষ বাঁধল না। বুঝলাম যে গহ্বরের বিস্তার বিরাট বলেই এমন কোনো সংঘর্ষ ঘটল না।
স্যাকুনিজমের পাতালের পথে আমাদের দুর্বুদ্ধি একটি তীব্র জলস্রোতকে আমাদের অদৃষ্টের সঙ্গে গেঁথে নিয়ে এলো। যেরকম প্রবল বেগে হাওয়া আমাদের ঝাপটা মারছিল, তাতে বুঝতে পারছিলাম যে দ্রুততম যানের চেয়েও অনেক বেশি দ্রুত গতিতে আমরা পাতালের দিকে নেমে চলেছি। টর্চটা ভেঙে গিয়েছিল বলে গহ্বরটা পরীক্ষা করতে পারছিলাম না অন্ধকারে। কতক্ষণ ধরে যে নেমেছিলাম আজকে তা আমি সঠিক বলতে পারবো না। তবে এই কথা মনে আছে যে অনেকক্ষণ পরে হঠাৎ প্রচণ্ডভাবে ধাক্কা খেয়ে ভেলাটা থেমে গেল। তারপর একটা জলধারা তীব্র বেগে আমাদের উপর পড়তে লাগলো। বোধহয় মিনিট খানেক পড়েছিল সেই জলধারা। তারপরেই আবার ভেলাটা চলতে শুরু করে দিল। এবার কিন্তু জলের গর্জন আর শোনা গেল না। এমন সময় কাকামণি আমাকে ডেকে উঠলেন। অ্যাক্সেল, আমরা কিন্তু নামছি না, উপরে উঠছি। বিস্মিতভাবে শুধলাম, উপরে উঠছি? কোথায়? কি করে? কি করে জানি না, কিন্তু সত্যি উপরে উঠছি। কোনো মতে যদি একটা আলো জ্বালা যায় তবেই ভালো করে বোঝা যাবে। একটা মাত্র টর্চই আমাদের সম্বল ছিল ভেলায়। হান্স অনেক চেষ্টা করে হাতড়ে হাতড়ে সেটা বার করে জ্বাললো। একটুখানি আলো অনেকখানি আশা আনলো মনে। কাকামণি বললেন, যা ভেবেছিলাম জলে গহ্বরের তলা ভরে যাওয়ায় জল এবারে অন্য পথ দিয়ে উপরে উঠছে। আমরাও সেই জলের সঙ্গে সঙ্গে উপরে উঠছি, কিন্তু হুঁশিয়ার, প্রতি মুহূর্তে একটা না একটা বিপদ আসতে পারে। এখন বোধহয় আমরা ঘন্টায় 10 মাইল বেগে উঠছি। যদি এইভাবে উঠতে থাকি, আর যদি এই সুড়ঙ্গের একটা বহির্মুখ থাকে তাহলে ভালোই হয়, কিন্তু না থাকলে পাথরের ঘা লেগে চূর্ণ হয়ে যাব। কিন্তু সে তো আর খানিকক্ষণ পরের ব্যাপার। এখন তো খেয়ে নেই কিছু। এতক্ষণ খবরটা চেপে রেখেছিলাম, কিন্তু এবার খুলে বলতে হলো। আগেই আমি লক্ষ্য করে দেখেছিলাম ভেলায় কোনো খাবার নেই, সব জলে ছিটকে পড়ে গেছে। খুঁজে পেলে দু একটা মাংসর টুকরো হয়তো পাওয়া যেতে পারে। এই কথা শুনে শূন্য চোখে আমার দিকে তাকালেন কাকামণি। যেমন বেগে উঠছিলাম তেমনই উঠতে লাগলাম। ক্রমশ যেন উত্তাপ বাড়ছে বলে মনে হলো। হঠাৎ এমনটা কেন হলো বুঝতে পারছিলাম না। এতদিন তো পাতালে কেটেছে, তবু কখনো এত উত্তাপ দেখিনি। ঘন্টা খানেকের মধ্যে উত্তাপ ভয়ানক বেড়ে গেল। আমি শুধু কাকামণিকে বললাম, নেহাত যদি ডুবে না মরি, পাথরের সঙ্গে যদি ঘা না খাই, খিদের হাতেও যদি রেহাই পেয়ে যাই, তবু বাঁচবো বলে তো আশা হচ্ছে না। হয়তোবা পুরোই মরতে হবে আমাদের। কাকামণির চোখে মুখে এই প্রথমবার ভয়ের চিহ্ন দেখলাম। কোনো কথা বললেন না তিনি, শুধু তার ঠোঁট দুটো একবার কাঁপলো। আরও 1 ঘন্টা কাটলো। উত্তাপ ক্রমশ বেড়েই চলেছে। তারপর হঠাৎ হু হু করে আরো বেড়ে গেল অনেকখানি। সঙ্গে সঙ্গে বেলার গতিও যেন অনেকখানি বেড়ে গেল। ভেলার চারপাশে টকবক করে জল ফুটতে লাগলো। উত্তাপ ক্রমশ সজ্জাতিত হয়ে উঠলো। দম বন্ধ হয়ে আসতে চাইলো আমার। গন্ধকের উগ্র গন্ধে ভরে উঠলো চারপাশ। আগুনের চেয়েও গরম যেন গহ্বরটি। কাকামণির দিকে তাকিয়ে দেখলাম তার ভুরু কুঁচকে গেছে, কপালে পড়েছে চিন্তার রেখা। বুঝলাম সাংঘাতিক একটি অনর্থ আসন্ন, আর তার প্রমাণও পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে। মশালের ক্ষীণ চঞ্চল আলোয় দেখলাম দেওয়াল ফেটে চৌচির হয়ে গেছে, আর সেই ফাটল থেকে বেরোচ্ছে গ্যাস। আর তখন শুনতে পেলাম একটা গুরু গুরু গর্জন। ঠিক সেই মুহূর্তে বিবর্ণ নিরুত্তাপ একটা হাসি ফুটে উঠল কাকামণির ঠোঁটে। বললেন, সুড়ঙ্গ পথে অগ্নুদ্গার শুরু হয়েছে। অ্যাক্সেল, এসব তারই অগ্রদূত। আগ্নেয়গিরির উদ্গার আমাদের ঠেলে উপরের দিকে তুলছে। সর্বনাশ! ভয়ে চেঁচিয়ে উঠলাম। তাহলে কি আমরা অগ্নিময় তরল ধাতুস্রোতের মধ্যে এসে পড়েছি? আবার কাকামণির ঠোঁটে সেই প্রাণহীন হাসিটা দেখলাম। ভয়ঙ্কর তীব্র বেগে উঠছে আমাদের ভেলা। একটি জ্বলন্ত ধাতুস্রোত তাকে ঠেলে তুলছে উপরে। পাথরের দেওয়াল তখন একবার ফাটছে, আবার পর মুহূর্তেই জোড়া লাগছে। সবকিছু ছাপিয়ে উঠছে একটা প্রলয় গর্জনের শব্দ। এত দ্রুত বেগে আমাদের ভেলা উপরের দিকে উঠছিল যে আমরা আগুনে ঝলসে যাইনি। ক্রমশ যেন ভেলার গতিবেগ প্রচণ্ড থেকে প্রচণ্ডতর হচ্ছিল।
তারপর যে কি হয়েছিল মনে নেই। জ্ঞান হারিয়ে ফেলার আগের মুহূর্তে শুধু এইটুকুই দেখেছিলাম যে হান্সের সুগঠিত গ্রিক স্ট্যাচুর মতো দেহ আগুনের লালে উজ্জ্বল হয়ে উঠল। আমার মস্তিষ্কের মধ্যে একাকার হয়ে গেল জীবন আর মৃত্যু। আর তার পরক্ষণেই কে যেন আমাকে কামানের মুখে বেঁধে কামান দাগলো। অমনি আমি মহাশূন্যে উড়ে গেলাম। জ্ঞান যখন ফিরল তখন দেখতে পেলাম হান্স এক হাতে আমাকে, অন্য হাতে কাকামণিকে ধরে রেখেছে, আর আমাদের সামনে পাহাড়টি সোজা নেমে গেছে নিচের দিকে। হান্স ধরে না রাখলে সে উঁচু পাহাড় থেকে পড়ে গিয়ে নিশ্চিত মৃত্যু ঘটতো আমাদের। অবসন্ন গলায় হান্সকে জিজ্ঞাসা করলাম, আমরা কোথায়? আইসল্যান্ডে? হান্স ঘাড় নেড়ে বলল, না। তবে কোথায়? হান্স কোনো উত্তর দিল না। নিজের দেহের পানে তাকিয়ে দেখি অর্ধনগ্ন দেহ ধুলো বালি কালিতে ভূতের মতো দেখাচ্ছে। একটু দূরে 500 ফুট উঁচু এটা পর্বত শিখর থেকে 15 মিনিট অন্তর প্রচুর ধোঁয়া আর ছাই উঠছিল তখন। আমাদের পাহাড়টি আর চারপাশের জমিও কাঁপছিল বেশ। ভালো করে চারিদিকে তাকিয়ে দেখি নীলিমা নীল আকাশে পেঁজা পেঁজা তুলোর মতো সাদা মেঘ, চারদিকে সূর্যের সোনালি, আকাশে বাতাসে মাটিতে অপর্যাপ্ত অজস্র আলো। সূর্যের প্রসন্ন আশীর্বাদকে যেন হৃদয়ের গহন প্রদেশে টেনে নিলাম আমি নিঃশ্বাসের সঙ্গে। কতদিন যে আকাশ দেখিনি, বুঝতে পারলাম আবার ফিরে এসেছি পৃথিবীতে। ফিরে এসেছি সেই পুরাতন পৃথিবীর কোনো এক দ্বীপে, যেখানে প্রাণ আছে, আলো আছে, প্রকৃতির সবুজ স্নেহ আছে। কিন্তু জায়গাটির নাম কি হতে পারে তা বুঝতে পারলাম না। কাকামণি বললেন, কম্পাসের নির্দেশ অনুযায়ী জায়গাটা উত্তর মেরু হওয়া উচিত, কিন্তু তা যে নয় স্পষ্টই বোঝা যাচ্ছে। কিন্তু জায়গাটার নাম যাই হোক, এখানে আর থাকা ঠিক হবে না। নিচে নামতেই হবে আমাদের এক্ষুনি। ঘন্টা দুয়েক বাদে খুব আস্তে আস্তে হেঁটে আমরা পাহাড়ের নিচে এসে দাঁড়ালাম। পাহাড়ের নিচে অজস্র ফল ফুলের গাছ, বোধহয় কারো বাগান। মালিকের অনুমতি নেবারও তর সইল না। সেই ফল মূল পেরে প্রাণ ভরে খেলাম আমরা। সামনেই একটা ঝর্ণা বনহরিণীর মতো নৃত্য চপল ভঙ্গিতে ছুটে চলছিল। আকণ্ঠ পান করলাম তার ঠান্ডা জল। জল খেতে খেতে লক্ষ্য করলাম অদূরে একটি গাছের আড়াল থেকে একটি কিশোর ছেলে কৌতূহলী চোখে আমাদের দেখছে। ছেলেটি আমাদের দেখে ভয় পেয়ে গিয়েছিল। ভয় পাওয়ারই কথা। আমাদের তখন যা চেহারা, তাতে ভয় না পাওয়াটাই ছিল তার পক্ষে অস্বাভাবিক। ছেলেটি প্রাণের ভয়ে দৌড় দেবার উপক্রম করতেই হান্স তাকে পাকড়াও করলো। কাকামণি ছেলেটিকে অনেক আদর করে প্রথমে জার্মান ভাষায় শুধলেন, এই জায়গাটার নাম কি? কোনো জবাব নেই। বোঝা গেল এটা জার্মানির কোনো এলাকা নয়। এবারে কাকামণি ইংরেজিতে প্রশ্ন করলেন, জায়গাটার নাম কি বলতো? ছেলেটি তবুও কোনো উত্তর দিল না দেখে ইতালীয় ভাষায় কাকামণি একই প্রশ্ন উচ্চারণ করলেন। তবুও সে চুপ করে রইল। এবারে কাকামণি চোটে মোটে ধমক দিয়ে উঠলেন। অমনি ছেলেটি রুদ্ধশ্বাসে বলে উঠল, স্ট্রমলি, স্ট্রমলি। আর তারপরেই সে কোনো মতে নিজেকে মুক্ত করে পড়ি কি মরি করে দৌড় দিল। আমরা তিনজনই সমস্যারে বিস্মিত কণ্ঠে বললাম, স্ট্রমলি? কোথায় আইসল্যান্ডের স্নিফেল পর্বত, আর কোথায় সিসিলির এটুনা আগ্নেয়গিরি? 100 কি 200 নয়, 3000 মাইলের ব্যবধান। স্তম্ভিত হয়ে এটনার দিকে তাকালাম আমরা। কাকামণি বলে উঠলেন, কম্পাসটা ফেলে দিত, ও টাকা গোড়া আমাদের ভুল পথ দেখিয়েছে। মাস 6 পরে জার্মানির হামবার্গের কনিগস্টার্সের সেই ছোট্ট বাড়িটায় আমরা অধ্যাপক হেড লিডেনকের পড়বার ঘরটা ছেড়ে মুছে সাজাচ্ছিলাম। এমন সময় হঠাৎ আমার চোখ পড়ল সেই পুরনো কম্পাসটার উপর। পাতাল ভ্রমণের সঙ্গে ছিল বলে ওটাকে আর ফেলে দিইনি। দেখতে পেলাম কম্পাসের কাঁটা যাকে দক্ষিণ দিক বলে নির্দেশ করছে, তা আসলে উত্তর দিক। অবাক হলাম আমি। কাকামণিকে খবর দিতেই তিনি আনন্দে লাফিয়ে উঠলেন। বললেন, সত্যি কম্পাসের কাঁটাটা দিক বদল করেছে। যেদিন আমরা
ইটনার মুখ দিয়ে বেরোই, সেদিনও কাঁটাটা আসল দক্ষিণ মুখেই ছিল। কিন্তু কি করে এমনটা হলো? বিস্মিত কণ্ঠে শুধলাম আমি। কাকামণি বললেন, পাতালে সমুদ্র পাড়ি দেওয়ার সময় একটা বৈদ্যুতিক বল আমাদের ভেলায় ফেটেছিল। তোর মনে আছে সে কথা? সেদিন ভেলার সকল লোহাই চুম্বক হয়ে গিয়েছিল, কম্পাসের কাঁটাটাও বাদ যায়নি। সেই থেকেই সব ওলট পালট হয়ে গিয়েছিল। এই বলে হো হো করে হেসে উঠলেন তিনি। আমার চোখের সামনে ভেসে উঠল অন্তহীন পাতাল সমুদ্রে খড়কুটোর মতো ভাসছে আমাদের ছোট্ট ভেলাটি, আর তার উপর ছুটোছুটি করছে সাদা নীল একটি গোল অগ্নিচক্র। ঝড়ের সমুদ্র ফুঁসছে, উদ্দাম হাতে করতালি দিচ্ছে ঝড়। শুনছিলেন জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। রচনা জুল ভার্ন। এক্সেলের ভূমিকায় অয়ন, প্রফেসর লিডেনকের ভূমিকায় নিলয়, হান্স বিল্কের ভূমিকায় অঙ্কিত, মার্থার ভূমিকায় অয়ন্তিকা, গ্রোবেনের ভূমিকায় প্রান্তিকা, ফ্রিডিকসনের ভূমিকায় দীপঙ্কর। নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও, লিঙ্ক ডেসক্রিপশনে। সঙ্গীত সংযোজন, এডিটিং, শব্দগ্রহণে অয়ন, পোস্টার ডিজাইনে বাপন দাস। ধন্যবাদ, ভালো থাকবেন। আরও অনেক রহস্য, রোমাঞ্চ, ভৌতিক কৌতুক গল্প আমরা আপনাদের শোনাবার জন্য প্রস্তুত। দেখা হবে আবার নতুন কোনো চমক নিয়ে। আসছি পরের গল্প নিয়ে। আজকের মতো বিদায়।